আচ্ছা, আজকে আমরা হচ্ছে আম, কয়েকটা ডিজিজ পড়বো, যেমন হচ্ছে পিইউডি। হুম। জিআইটি থেকে পিইউডি অনেক সময় পরীক্ষায় দিতে পারে। এটা আমাদের প্রফেও ছিল। আগের দিন আমরা এটা দেখি নাই, আজকে এটা থেকে শুরু করি। তো পিইউডি তে হচ্ছে দুই ধরনের আলসার হয়, এটা তোমরা জানো, গ্যাস্ট্রিক আলসার আর হচ্ছে ডিউডেনাল আলসার। তো পিইউডি তে কোশ্চেন যদি জিজ্ঞেস করে যে মোস্ট কমন সাইট অফ পেপটিক আলসার ডিজিজ কোনটা, তাহলে তোমরা বলবা যে ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে লেজার কার্ভেচার অফ দ্য স্টোমাক। তারপরে তোমরা বাকিগুলো বলতে পারো, লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাসে হয়, তারপরে হচ্ছে মিকেলস ডাইভার্টিকুলামে হয়, তারপরে জোলিঙ্গার এলিসন সিনড্রোমের ক্ষেত্রে থ্রু আউট দ্য জিআইটি তে হতে পারে, তারপরে হচ্ছে আহ, যাদের সার্জারি হয় তাদের ওই সার্জিক্যাল সাইট গুলাতে হয় জিআইটি তে, এরকম। এইখানে পেশেন্টের কি হবে, মেইনলি হচ্ছে পেইন ইন দ্য এপিগ্যাস্ট্রিক রিজিয়ন থাকবে, হার্ট বার্ন থাকবে, নশিয়া, এই ধরনের কয়েকটা ফিচার নিয়ে আসবে পেশেন্ট। তো এখানে হলো পেশেন্টের আহ এই যে বার্নিং পেইন, ডাল একিং পেইন। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যদি ডিউডেনাল আলসার হয় সেই ক্ষেত্রে হচ্ছে এটা হলো মোর মার্কড ইন এমটি স্টোমাক হবে, অর্থাৎ খালি পেটে পেইনটা বাড়বে এবং রিলিফ অন টেকিং ফুড। এটা হচ্ছে ডিউডেনাল আলসারের ক্ষেত্রে। আর অপোজিট ফিচারটা হয় হচ্ছে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে। গ্যাস্ট্রিক আলসার হচ্ছে তাহলে মোর মার্কড আফটার টেকিং ফুড, আর এমটি স্টোমাকে হচ্ছে বা স্টারভেশনে হচ্ছে ওটা রিলিফ হয়। এটা হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স। সো পেশেন্টের যে কোনো একটা হিস্ট্রি থাকতে পারে, আদারওয়াইজ বাওয়েল ব্লাডার হ্যাবিট নর্মাল থাকবে, মানে ডায়রিয়া বা অন্য কোনো ফিচার এখানে আসবে না। আর এটা ফ্যামিলি হিস্ট্রি সাধারণত তেমন একটা ইম্পর্টেন্ট না। আর এখানে স্মোকিং এর সাথে একটা ভালো হিস্ট্রি রিলেটেড থাকতে পারে, স্মোকিং। তারপরে যারা হচ্ছে বেশি চা কফি খায় এগুলোর ক্ষেত্রে হচ্ছে এই হিস্ট্রিটা ইম্পর্টেন্ট, এই জন্য পার্সোনাল হিস্ট্রিটা এখানে আসবে। আদারওয়াইজ আচ্ছা, এখানে ড্রাগ হিস্ট্রিটা একটু ইম্পর্টেন্ট আছে। ড্রাগ হিস্ট্রিটা কিরকম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই পেশেন্ট গুলো কিন্তু হচ্ছে এই যে মানে প্রিভিয়াসলি এই সেম সমস্যার জন্য সে এই যে অ্যান্টাসিড, ওমেপ্রাজল, এই ধরনের ড্রাগস যেগুলো আছে, পিপিআই এর মধ্যেই তো ওমেপ্রাজল, ইয়ে রেবেপ্রাজল, ইসোমেপ্রাজল, এইসব ড্রাগ গুলো আসে, এই ধরনের কোন ড্রাগের হিস্ট্রি থাকতে পারে। আর এনএসএআইডস কিন্তু হচ্ছে জিআইটি ইরিটেশন করে, এই জন্য আমরা সবসময় এনএসএআইডস এর সাথে কো প্রেসক্রাইব করি হচ্ছে এই পিপিআই একটা, হ্যাঁ। এই জন্য হচ্ছে এই ধরনের হিস্ট্রিও নিতে হবে যে তার কি কোনো লং টার্ম পেইনের কোনো ডিজিজ আছে কিনা যেটার জন্য তার রেগুলার এনএসএআইডস দিতে হয়। যেমন সাপোজ রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট, এদের বারবার হচ্ছে পেইনের জন্য এই এনএসএআইডস খেতে হয়। তো এই ধরনের কোনো একটা হিস্ট্রি আছে কিনা এটা আমাদের নিতে হবে। এখানে জেনারেল এক্সামিনেশনে অ্যাকচুয়ালি কিছুই পাওয়া যাবে না। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা কি পাবো, অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা পাবো হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে একটা টেন্ডারনেস পাবো, কিন্তু কোনো পালপেবল মাস পাওয়া যাবে না। তো আমাদের স্টোমাক কমনলি হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে থাকে, স্টোমাক ডিউডেনাম, এই জন্য হচ্ছে এইটাই শুধু পাবো আমরা, এছাড়া বাকি কোনো মানে হেপাটোমেগালি বা কোনো আদার ফিচার এখানে আসবে না। তারপরে এগুলো সব নর্মাল, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে এখানে আমরা কি কি ডিডি রাখতে পারি, জিআইটির আশেপাশে মানে স্টোমাক ডিউডেনামের আশেপাশে যেগুলো আছে, যেমন ক্রনিক কোলিসিস্টাইটিস। তাহলে কোলিসিস্টাইটিস কিভাবে আমরা এক্সক্লুড করব, কোলিসিস্টাইটিস যদি হয় পেশেন্টের সেই ক্ষেত্রে হচ্ছে মারফিস সাইন পজিটিভ থাকবে। এটা তোমরা সার্জারিতে পড়বা, মারফিস সাইন কোন জায়গায় কিভাবে এক্সামিন করে। তো ওই মারফিস সাইন এই পিইউডির ক্ষেত্রে নেগেটিভ থাকবে। সো এটা দিয়েই মেইনলি হচ্ছে কোলিসিস্টাইটিস থেকে আমরা এটা আলাদা করব। তারপরে প্যানক্রিয়াটাইটিস, সাধারণত প্যানক্রিয়াটাইটিস এর পেইনটা অনেক বেশি সিভিয়ার হয় ইন কম্পারিজন টু পিইউডি, অনেক সিভিয়ার হয়। এবং প্যানক্রিয়াটাইটিস এর পেইনটা এপিগ্যাস্ট্রিক হয় ঠিক আছে, বাট এটা ব্যাকে রেডিয়েট করে। সো এই জিনিসগুলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর ক্ষেত্রে আমরা পাবো, যেটা এখানে নাই। আর নন আলসার ডিসপেপসিয়া, এটা না লিখলেও হয়। জার্ডের ক্ষেত্রে, জার্ডের ক্ষেত্রে পেশেন্টের একটা মানে সিভিয়ার হার্ট বার্ন হয়। সো এই ধরনের কিছু থাকলে জার্ড লেখা যেতে পারে। আর আইবিএস, আইবিএস কিন্তু হচ্ছে ফিমেইলে কমন, ইয়াং ফিমেইলে কমন, কিন্তু আইবিএস এর সাথে অনেকগুলো আদার কন্ডিশন অ্যাসোসিয়েটেড থাকে। যেমন আইবিএস এর সাথে পেশেন্টের ক্রনিক ফ্যাটিক সিনড্রোম,
অথবা ফাইব্রোমায়ালজিয়া, হ্যাঁ, এই ধরনের কিছু সাইকোলজিক্যাল কিছু ডিসঅর্ডার বা ফাংশনাল কিছু ডিসঅর্ডার এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকবে। স্ট্রেসে হচ্ছে বাড়ে, হ্যাঁ, এই ধরনের অনেক অ্যাসোসিয়েশন থাকে। পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে এই ধরনের কোনো রিলেশন নেই। সো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কনফার্মেটরি এক্সামিনেশন কোনটা, আপার জিআই এন্ডোস্কোপি, এটা সবসময় মনে রাখবা, হ্যাঁ, এটা কিন্তু ধরবেই ধরবে যে কনফার্মেটরি কি পিইউডির ক্ষেত্রে এন্ডোস্কোপি অফ দি আপার জিআইটি, এটা ভাইবার জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আমরা এখানে আদার গুলো হচ্ছে আমরা জাস্ট করব, যেমন হচ্ছে এই এই যে এটা যেমন বলছে যে যখন এন্ডোস্কোপি রিফিউজ করে তখন এই যে ব্যারিয়াম মিল এক্সরে এটা করা যেতে পারে, এগুলো জাস্ট তোমরা পয়েন্ট লিখতে পারো। আল্ট্রাসোনোগ্রাম আদার কজ গুলোকে এক্সক্লুড করার জন্য, যেমন আল্ট্রাসোনোগ্রামে প্যানক্রিয়াটাইটিস হলে ওটা আল্ট্রাসোনোগ্রামে ধরা পড়বে, বা কোলিসিস্টাইটিস ধরা পড়বে, হ্যাঁ, এগুলোর জন্য। পিইউডির আল্ট্রাসোনোগ্রামে তেমন কোনো ফাইন্ডিং নাই। হেলিকোব্যাক্টার পাইলোরি স্ক্রিনিং, আচ্ছা, হেলিকোব্যাক্টার পাইলোরি স্ক্রিনিং এর মধ্যে দুই ভাবে টেস্ট আছে, দুই রকম, একটা হচ্ছে নন ইনভেসিভ আর হচ্ছে ইনভেসিভ। তো নন ইনভেসিভ এর মধ্যে হচ্ছে মেইনলি থাকবে হলো সেরোলজি নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ইউরিয়া ব্রেথ টেস্ট, আর নাম্বার 3 হচ্ছে ফিকাল অ্যান্টিজেন টেস্ট। এই তিনটা জিনিস হচ্ছে আমরা নন ইনভেসিভ এর মধ্যে করি। আর ইনভেসিভ এর মধ্যে হচ্ছে র্যাপিড ইউরিয়াস টেস্ট, হিস্টোলজি, এগুলো হচ্ছে ইনভেসিভ, আর কালচার, এই তিনটা। তাহলে হিস্টোলজি, র্যাপিড ইউরিয়াস টেস্ট আর হচ্ছে কালচার, ওই তিনটা হচ্ছে ইনভেসিভ। সো আমরা এগুলা হেলিকোব্যাক্টার পাইলোরির জন্য টেস্ট করব, কারণ হেলিকোব্যাক্টার পাইলোরি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ ইন কেস অফ পিইউডি, এই জন্য। আর আদার এইসব অকাল্ট ব্লাড টেস্ট এগুলো করা যেতে পারে। যাই হোক, এই যে সাইট গুলো যেগুলো বললাম, যে 1 নম্বরেই বলতে হবে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউটেরাম, 2 নম্বরে লেজার কার্ভেচার অফ দ্য স্টোমাক, 3 নম্বরে লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস। আমি যেভাবে বললাম ওভাবেই বেটার হয় তোমরা যদি এটা ডেভিডসন একটা ফলো করো। ডেভিডসনের ওই যে নিচের দিকের আরো কয়েকটা পয়েন্ট আছে, যেমন এখানে জোলিঙ্গার এলিসন সিনড্রোমের কথা বলে নাই, ওইটার ক্ষেত্রে থ্রু আউট দ্য জিআইটি থাকতে পারে, গ্যাস্ট্রোজেজুনোস্টোমি পেশেন্টের ক্ষেত্রে থাকতে পারে, ওই ওই যে জায়গাগুলোতে অপারেশন সাইটে। তো এটা এগুলো ওইটাতে একটু বেটার আছে, ওইটা দেখতে পারো। ইটিওলজি আমরা এই যে যেটা বললাম যে সবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। তারপরে ড্রাগস যেগুলো বললাম, এই যে এনএসএআইডস, সহজ কথা, ঠিক আছে, শুধু অ্যাসপিরিন না, যে কোনো এনএসএআইডস হতে পারে, ইবুপ্রোফেন, ইন্ডোমেথাসিন, হ্যাঁ, অ্যাসপিরিন, তারপরে আরো যেগুলো আছে সবগুলো, ইটোরিকক্সিব, এগুলো হচ্ছে সব হলো নেফ্রোটক্সিক প্লাস হচ্ছে এই যে পিইউটি করে। তারপর স্টেরয়েড, বিসফসফোনেট, যাই হোক, স্মোকিং একটা ইম্পর্টেন্ট কজ, এই জন্য বললাম যে পার্সোনাল হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। তারপর এই যে যাদের অন্য এই যে জোলিঙ্গার সিনড্রোমের ক্ষেত্রে হাইপার সিক্রেটরি একটা কন্ডিশন, এই জন্য এটাতে হয়। আর কয়েকটা কজ এগুলো লিখে দিবা, প্যারাথাইরয়েড, ক্রনস ডিজিজ, সার্কোইডোসিস। আচ্ছা, ক্রনস ডিজিজ আমরা আজকে একটু টাইম পেলে দেখবো। তারপরে হেলিকোব্যাক্টার পাইলোরি পেশেন্টের কি হবে, এটা হচ্ছে সাধারণত হলো, মানে হেলিকোব্যাক্টার পাইলোরি জিনিসটা কি এটা বলছে, তো তোমরা মাইক্রোতে একটু পড়ে আসছো যে স্পাইরাল শেপড গ্রাম নেগেটিভ, এটা মাল্টিফ্লাজেলেট একটা ব্যাকটেরিয়া, এবং এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা এনজাইম প্রডিউস করে, যেটা হচ্ছে ইউরিয়াস। এই ইউরিয়াস এনজাইম প্রডিউস করার কারণে এটা হচ্ছে, মানে নর্মালি স্টোমাকের পিএইচ থাকে কত, 1.5 থেকে 2.5, নাকি 1.5 থেকে 2 এরকম। তো ওই রকম একটা অ্যাসিডিক পিএইচ এ আসলে কোনো ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে পারে না, অনলি এই হেলিকোব্যাক্টার পাইলোরি পারে, কারণ এটা হচ্ছে ইউরিয়াস প্রডিউস করে, এই জন্য এটা হচ্ছে। এবং এটা কিন্তু ফিকো ওরাল রুটে স্প্রেড হয়, আবার ভমিট দিয়েও স্প্রেড হয়, মানে ওই তো জিআইটির মাধ্যমে এটা স্প্রেড হয়। সো এটা হচ্ছে আমাদের একটু আইডিয়া রাখতে হবে। হাউ হেলিকোব্যাক্টার পাইলোরি কজেস পিইউডি, এটা হচ্ছে রিটেনের জন্য আসতে পারে, তোমরা একটু দেখে নিতে পারো, তেমন ইম্পর্টেন্ট না, বেশি একটা লাগে না পরীক্ষায়। আর এই যে যেটা বললাম, ডায়াগনোসিস অফ হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন, এই যে নন ইনভেসিভ আমি যেগুলো বললাম, ইনভেসিভ যেগুলো বললাম, এইভাবে দেওয়া আছে, এটা দেখে নেও, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমরা হলো ইন্ডিকেশনস অফ হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন, মানে কখন আমরা হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেট করব। তো এটা হচ্ছে অল পেশেন্ট উইথ প্রুভেন গ্যাস্ট্রিক অর ডিউরেনাল আলসার, তাদেরকে আমরা এই ট্রিটমেন্টটা দিব। আর হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি ডিসপেপসিয়া, ম্যালটোমা, এগুলো কয়েকটা দেখে নিতে পারো। এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা পড়ছো কিনা আগে মাইক্রোফার্মাতে, যাই হোক, এইটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি ট্রিটমেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট খুবই। তো এখানে একটা হচ্ছে ট্রিপল ড্রাগ থেরাপি আর কোয়াড্রাপল ড্রাগ থেরাপি, তো মনে রাখতে হবে ফার্স্ট লাইন হচ্ছে ট্রিপল ড্রাগ থেরাপি। ট্রিপল ড্রাগ থেরাপিটা কি, এটা হচ্ছে আমরা ক্যাপ দিয়ে মনে রাখি, সিএপি মানে হচ্ছে সি দিয়ে ক্ল্যারিথ্রোমাইসিন, এতে অ্যামোক্সিসিলিন,
আর ক্যাম্প আর কি, সিএএমপি মানে ক্ল্যারিথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন অর মেট্রোনিডাজোল, আর তার সাথে পিতে হচ্ছে পিপিআই, এটা ওমেপ্রাজোল যেমন দিছে। আর এগুলোর ডোজ তো তোমরা মোটামুটি জানো, যেমন ওমেপ্রাজোল সবসময় 20 মিলিগ্রাম বিডি দেওয়া হয়, ক্ল্যারিথ্রোমাইসিন 500 বিডি, অ্যামোক্সিসিলিন 1 গ্রাম বিডি, মেট্রো হচ্ছে 400, অনেক ক্ষেত্রে 500 দেয়, এটাও বিডি। সো এইভাবে করে আমরা হচ্ছে ট্রিপল ড্রাগ থেরাপি দেব। আর এটা হচ্ছে কোয়াড্রুপল ড্রাগ থেরাপি। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এই যে মেট্রো এখানে যেরকম আছে এখানেও মেট্রো আছে, পিপিআই এখানেও আছে, বাট ক্ল্যারিথ্রোমাইসিনটা বাদ পড়ে আরেকটা অ্যান্টিবায়োটিক আসতেছে, টেট্রাসাইক্লিন, আর হচ্ছে বিসমাথ। তো টেট্রাসাইক্লিন টেট্রা দিয়েই মনে রাখবা যে টেট্রা মানে দিনে 4 বার দেওয়া হয় 6 আওয়ারলি, আর বিসমাথটা হচ্ছে 6 আওয়ারলি, এবং এই ক্ষেত্রে মেট্রো হচ্ছে 8 আওয়ারলি হয়ে যায়। এই সো এই ডোজটা একটু ভালো করে পড়বা। এই হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন ট্রিটমেন্ট এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মানে যাদের পিইউডি পড়বে তাদের ক্ষেত্রে এটা ধরবে। আচ্ছা, কমপ্লিকেশনস কি কি হতে পারে, এটা ইম্পর্টেন্ট। কমপ্লিকেশনস হতে পারে অ্যাকিউট হচ্ছে ব্লিডিং। তাহলে ব্লিডিং পেপটিক আলসার কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে সার্জারির ক্ষেত্রে। সার্জারিতে তোমরা ডিটেলস এটা পড়বা যে ব্লিডিং পেপটিক আলসার কিভাবে ম্যানেজমেন্ট করে, আবার ওই ম্যানেজমেন্টের কমপ্লিকেশনস কি, এগুলো সার্জারিতে আছে। সো ব্লিডিং একটা ইম্পর্টেন্ট কজ, আর পারফোরেশন, এই দুইটা জিনিস। আর হচ্ছে ক্রনিকের মধ্যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, বিভিন্ন ধরনের কন্ট্রাকচার হয়, এটা জিজ্ঞাসা করে পরীক্ষায়, যে আওয়ার গ্লাস কন্ট্রাকচার আর টিপট ডিফর্মিটি, এই দুইটা, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। সো এগুলা আমরা একটু দেখবো। আর এখান থেকে কি মানে তাহলে জেনারেল ট্রিটমেন্টটা কি লিখবা? ট্রিটমেন্ট হচ্ছে ফার্স্টে এইটা লেখার চেষ্টা করবা যে জেনারেল মেজার্স, যে তার যদি এই যে মানে সবগুলো লিখবা না, মানে হচ্ছে যেটা হলো তার ওই পেশেন্টের ক্ষেত্রে প্রযোজ্য সেগুলো লিখবা। স্মোকার যদি হয় তুমি লিখলা অ্যাভয়েড স্মোকিং, হ্যাঁ। আর যদি সে ওই যে পেন কিলার খায় তাহলে এটা কমপ্লিটলি তো আর অ্যাভয়েড করতে পারবে না, মানে একটু যতটুকু সম্ভব আর কি কম খাবে। আর এই তো, আর হচ্ছে যে এই ইয়ে আদার ট্রিটমেন্ট বলতে এই যে এগুলা হচ্ছে যেগুলো আছে এইচ H2 ব্লকার, পিপিআই, হ্যাঁ, চিলেটিং এজেন্ট, এগুলো কিছু লিখতে পারো। আর এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশনটা লিখতে হবে। আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট তখনই করব যখন হচ্ছে পেশেন্টের হলো কমপ্লিকেশনস ডেভেলপ করে। আচ্ছা, আর হলো আমরা পেপটিক আলসার ব্লিডিং কিভাবে ম্যানেজ করব, এগুলো সাধারণত হচ্ছে সার্জারির মধ্যে চলে যাবে, এগুলো মেডিসিনে আমাদের খুব একটা ধরে না। সো এগুলো তেমন একটা দরকার নেই। এই যে ভ্যাগোটমি মানে ট্রিটমেন্টটা, সার্জারি ট্রিটমেন্টটার নাম হচ্ছে ভ্যাগোটমি, ভ্যাগোটমির কমপ্লিকেশনস আছে এই যে ডাম্পিং সিনড্রোম, এগুলো সবগুলো হচ্ছে সার্জারিতে তোমাদেরকে পড়ানো হবে, এগুলো মেডিসিনে ধরে না তেমন একটা। নন ব্লিডিং পেপটিক আলসার, ফাংশনাল ডিজিজ অফ জিআইটি, এগুলো দরকার নেই। আচ্ছা, তাহলে পেপটিক আলসার ডিজিজ এইটুকু জানলেই চলবে মোটামুটি, আমাদের বেশি একটা দরকার নেই। আমরা নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, এইটা অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস। তো তোমরা ইয়াতে রেসপিরেটরি সিস্টেমে তো পালমোনারি টিবি সবসময় পড়ছো। তো এই টিবিটা কিন্তু অ্যাবডোমেনে হতে পারে। তাহলে এই টিবিটা অ্যাবডোমেনে হওয়ার সব থেকে কমন সাইট হচ্ছে ইলিওসিকাল রিজিয়ন, সেজন্য এখানে ইলিওসিকাল টিবি লিখছে। বাট অন্য যে কোনো জায়গাতেই হতে পারে টিবি, হ্যাঁ। টিবি কিন্তু বডির যে কোনো জায়গাতেই হতে পারে, 3-4টা জায়গা ছাড়া। সো এই ইলিওসিকাল টিবি হচ্ছে সবচেয়ে কমন। তাহলে এই টিবির পেশেন্টের কি কি ফিচার থাকবে, কিভাবে বুঝবো এটা টিবি? তো টিবির ক্ষেত্রে কিন্তু এখানে এই সবগুলো মানে সিমটমস গুলো একটা কম্বিনেশন থাকবে। যেমন তার ডায়রিয়া আছে, রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন আছে, ফিভার আছে, উইকনেস, লিথার্জি, এ ধরনের, এটা তো থাকবেই, ওয়েট লস। এখন ঘটনাটা এটা না, এগুলা তো সবগুলো অন্য কিছুর ক্ষেত্রেও থাকতে পারে, বাট মনে রাখতে হবে এটা কিন্তু মান্থ ধরে থাকে, এটা হচ্ছে মেইন কথা। যেমন আপনার জ্বর কতদিনের জিজ্ঞেস করলে সবসময় হিস্ট্রিটা থাকে, হ্যাঁ এই গত 3-4 দিন, 4-5 দিন। বাট এই পেশেন্ট গুলা বলবে আমার গত 2 মাস ধরে জ্বর। তো তুমি বলবে কি বলে 2 মাস ধরে কিভাবে জ্বর? তো না, এটা হচ্ছে হালকা একটু জ্বর আসে, হচ্ছে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, লো গ্রেড ফিভার। সো এই ধরনের। এবং সে বলবে হ্যাঁ পেটে ব্যথা 2-3 মাস ধরে, বা আসে চলে যায়, আবার এই লুজ মোশনও আসে চলে যায়, এরকম হয়। সো এই ধরনের হিস্ট্রি থাকলে এটা হলো অ্যাবডোমিনাল টিবির দিকে ডায়াগনোসিসটা যাবে।
তাইলে পেশেন্টের হলো এই যে যেভাবে লিখছে যে অকেশনাল লুজ মোশন এত টাইমস এ ডে, নট রিলেটেড টু এনি ফুড, হ্যাঁ কারণ এটা ফুডের সাথে অ্যাসোসিয়েটেড না। সো এই ধরনের লিখবা, রিকারেন্ট কোলিক অ্যাবডোমিনাল পেইন এবং নো রেডিয়েশন, সবচেয়ে বড় কথা এখানে কোনো রেডিয়েশন হয় না পেশেন্টের, নট রিলেটেড টু ফুড, যেটা কেউ বললাম। এই আর কি, এই যে টিবিতে যেরকম থাকে যে লো গ্রেড এই যে কন্টিনিউড ফিভার, এরপরে আবার হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ অকেশনাল নাইট সোয়েট, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে এখানে থাকবে। তাহলে আমরা টিবি পেশেন্ট কি রকম হবে, এখানে কিন্তু জেনারেল এক্সামিনেশনে পেশেন্ট ইজ ইল লুকিং এন্ড ইমেসিয়েটেড এবং অ্যানিমিক, এই দুইটা জিনিস এখানে আসবে। তো অ্যানিমিক হওয়াটাই স্বাভাবিক। আর আমরা হচ্ছে এই যে অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা কিন্তু একটা টেন্ডারনেস পাবো এবং মোর ইন দ্য রাইট আইলিয়াক ফোসা, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এখন এই টেন্ডারনেস মানে আবার একেবারে অ্যাপেন্ডিসাইটিস এর টেন্ডারনেস এর মতো অত বেশি টেন্ডার হবে না। অ্যাপেন্ডিসাইটিসে কিন্তু আবার অ্যাসোসিয়েটেড কয়েকটা আরো সিরিয়াস কয়েকটা টেন্ডারনেস থাকে, যেমন হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস, তারপরে হচ্ছে কয়েকটা সাইন থাকে, পয়েন্টিং সাইন, রফসিং সাইন, ওগুলো তোমরা ইয়েতে সার্জারিতে পড়বা। তো ওইসব ওরকম কোনো সিভিয়ার টেন্ডারনেস থাকবে না, হ্যাঁ হালকা একটু টেন্ডারনেস থাকবে ইন দা রাইট ইলিয়াক ফোসা, এবং এই যে একটা স্মল মাস পাওয়া যাবে ইন দা রাইট ইলিয়াক ফোসা, ছোটখাটো একটা মাস পাওয়া যাবে, এই মাসটা আবার নন টেন্ডার থাকবে, ফার্ম মুভেবল ফ্রম সাইড টু সাইড, এই ধরনের। এই আর কি। তাহলে আমরা হচ্ছে এখান থেকে হ্যাঁ কয়েকটা ডিডি রাখা যায়, যেমন ক্রনস ডিজিজ। ক্রনস ডিজিজটা আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। ক্রনস ডিজিজ কেন ডিডি, ক্রনস ডিজিজ সম্পর্কে বিস্তারিত আমরা পড়তেছি। তারপর হচ্ছে এখানে এই যে যেমন হচ্ছে রাইট ইলিয়াক ফোসাতে কি কি কারণে মাস থাকতে পারে, তাহলে অ্যাপেন্ডিকুলার লাম্প এটা কিন্তু একটা কজ। এখন অ্যাপেন্ডিকুলার লাম্পের ক্ষেত্রে কি হবে, পেশেন্টের হচ্ছে আগে একটা অ্যাপেন্ডিসাইটিস এর হিস্ট্রি থাকবে হুইচ ইজ লেফট আনট্রিটেড, মানে অ্যাপেন্ডিসেক্টমি করা হয়নি বাট তার অ্যাপেন্ডিক্স এর একটা হিস্ট্রি ছিল, সেইটাই পরে লাম্প হয়ে যায়। এবং অ্যাপেন্ডিকুলার লাম্পের ট্রিটমেন্ট হচ্ছে অশনার সেনার রেজিমেনের মাধ্যমে করা হয়, ওটা তোমরা সার্জারিতে পড়বা। আর এই যে এটা যেটা আমরা ইলিওসিক্যাল টিবি, তারপর ক্রস ডিজিজ আসতেছি আমরা, এইগুলো লিম্ফোমা, হ্যাঁ এই ধরনের কজ হবে হচ্ছে যদি পেশেন্ট ইয়াং হয়। আর একটু হলে এগুলো ইয়াং হোক এল্ডারলি হোক এগুলো আসলে কাছাকাছি, এত ভাগ করা লাগবে না। আচ্ছা তাহলে আমাদের এই অ্যাবডোমিনাল টিবি কনফার্মেটরি ইনভেস্টিগেশন কি, আল্ট্রাসোনোগ্রাম অফ দা হোল অ্যাবডোমেন, এটাই। এখানে কিন্তু হোল অ্যাবডোমেন, ঠিক আছে, এটা কিন্তু হেপাটোবিলিয়ারি সিস্টেম বা এরকম কোনো ভাগ করার কিছু নাই, কারণ অ্যাবডোমেনের যে কোনো জায়গাতে হতে পারে, টিবির লেশন যে কোনো জায়গায় থাকতে পারে। আদার ইনভেস্টিগেশন যেগুলো রুটিন সবগুলো লিখে দিবা, সমস্যা নেই। আর হচ্ছে তাহলে কজ কি, কজ হচ্ছে ডেফিনেটলি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি। এটা হচ্ছে মেইনলি হলো সেকেন্ডারি টু পালমোনারি টিবি হয় সাধারণত, অর্থাৎ পেশেন্টের যে টিবির যে ব্যাকটেরিয়াটা থাকে এটা হচ্ছে যখন হলো রেসপিরেটরি সিস্টেমে বা লাংসে বা ব্রোঙ্কাসে থাকে, তখন ওই যে স্পুটামটা সোয়ালো করে যখন, তখন পেশেন্টের ওখান থেকে জিআইটি তে চলে আসে, এইটার মাধ্যমে হচ্ছে মেইনলি হলো ইলিওসিক্যাল টিবিটা হয়। সো আমরা হচ্ছে টাইপ অফ লেশন তিন ধরনের, আলসারেটিভ, হাইপারট্রফিক, মিক্সড, এগুলো হালকা একটু দেখতে পারো, তেমন একটা লাগবে না। সো এই ফিচার গুলো আমরা আগেই দেখছি, এগুলো দরকার নাই। আচ্ছা কমপ্লিকেশনটা একটু দেখে নেবা যে এখান থেকে কি কি হতে পারে, তাহলে অবভিয়াসলি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে, ফিস্টুলা হতে পারে, ম্যাল অ্যাবজর্পশন হতে পারে, এগুলো সবগুলো সেলফ এক্সপ্লেনেটরি। হ্যাঁ ম্যাল অ্যাবজর্পশন কেন হচ্ছে, কারণ ইলিওসিকাল রিজিয়নে হচ্ছে অনেকগুলো ইম্পর্টেন্ট ইয়ে অ্যাবজর্পশন হয়, যেমন আয়রন, ভিটামিন বি 12, এগুলো এই জন্য। তাহলে আমাদের ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট কিন্তু এখানে হচ্ছে টিবি কেমোথেরাপি, ঠিক আছে, তবে এটা মনে রাখতে হবে ফর 1 ইয়ার। এটা কিন্তু একটু পার্থক্য আছে, কারণ তোমরা জানো যে যেভাবে করে ক্যাটাগরি করে 6 মাস 8 মাস এভাবে করে ট্রিটমেন্ট দেয়, তবে এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা হলো 1 ইয়ার দিতে হবে। আর সার্জারি হচ্ছে যদি অবস্ট্রাকশন ফিস্টুলা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সার্জারি করব, আর কিছু না, ঠিক আছে। তাহলে এইগুলা হচ্ছে মোটামুটি। আইবিডি কি দিছে তারা, হ্যাঁ দিছে 283 আছে। তোমরা কি বুঝতে পারছো এই দুইটা ডিজিজ যে দুইটা পড়লাম আমরা? Yes, sir. আচ্ছা আইবিডির মধ্যে কি কি থাকে, একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস আর একটা ক্রনস ডিজিজ, ঠিক আছে, এটা তো তোমরা জানো।
এখন আলসারেটিভ কোলাইটিস আর ক্রনস ডিজিজের মধ্যে বেসিক পার্থক্যটা কি? বেসিক পার্থক্যটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস, আচ্ছা, আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে পেশেন্টের মেইন ফিচারটা থাকবে হচ্ছে ব্লাডি ডায়রিয়া, এটা মনে রাখতে হবে। আর ক্রনস ডিজিজের ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের হলো মেইন ফিচারটা থাকে কি, এই যে এইখানে যেগুলো দিছে দেখো, ফ্রিকুয়েন্ট লুজ মোশন উইথ, আচ্ছা কি দিল, মানে মেইনলি হচ্ছে ওয়াটারি ডায়রিয়া থাকবে, ঠিক আছে। ক্রনস ডিজিজে কি কি থাকবে? ওয়াটারি ডায়রিয়া থাকবে, অ্যাবডোমিনাল পেইন থাকবে, এবং পেশেন্টের এই যে ওয়েট লস থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ওয়েট লসটা কেন থাকে? এটা কিন্তু মেইনলি ডায়রিয়ার কারণে থাকে এটা না। ক্রস ডিজিজের পেশেন্ট গুলোর ওয়েট লস থাকার মেইন কারণটা হচ্ছে যখন সে ফুড ইনটেক করে তখনই হচ্ছে তার হলো এই ডায়রিয়া আর অ্যাবডোমিনাল পেইনটা বাড়ে। এই জন্য পেশেন্ট হচ্ছে রিলাক্টেন্ট টু টেক ফুড, এই জন্য লিডিং টু ওয়েট লস। তাহলে এটা হচ্ছে ক্রস ডিজিজের ক্ষেত্রে। আরো কিছু বেসিক পার্থক্য আছে এই দুইটার মধ্যে। তাহলে কি কি পার্থক্য আছে? যেমন হচ্ছে আলসারেটিভ কোলাইটিসটা মেল ফিমেল ইকুয়াল মানে ডিস্ট্রিবিউশন, আর ক্রনস ডিজিজটা হচ্ছে মেইনলি হলো এটা ফিমেইলে বেশি কমন। তারপরে হচ্ছে ক্রনস ডিজিজটা হলো স্মোকারদের বেশি হয়, আর আলসারেটিভ কোলাইটিসটা সাধারণত নন স্মোকার এবং এক্স স্মোকারদের বেশি হয়। ঠিক আছে, এটা হচ্ছে দুইটার মধ্যে খুবই ইম্পর্টেন্ট ডিফারেন্স। আর এছাড়া ট্রিটমেন্টে যদি আমরা বলি তাহলে হচ্ছে আলসারেটিভ কোলাইটিসে, আচ্ছা অর্গান ইনভলভমেন্ট যদি জানতে চাই, অর্গান ইনভলভমেন্ট হচ্ছে সাধারণত আলসারেটিভ কোলাইটিস ইজ লিমিটেড টু দা কোলন, কয়েকটা জায়গায় লেখা আছে প্লাস মাইনাস রেকটাম, রেকটামকেও ইনভলভ করে। আবার কয়েকটা জায়গায় লেখা আছে রেকটামকে ইনভলভ করেই প্রক্সিমালি কোলনকে ইনভলভ করে। তো এগুলো সবগুলাই কারেক্ট অ্যাকচুয়ালি। আর হচ্ছে ক্রনস ডিজিজ মে অকার ইন এনি পার্ট অফ দ্য জিআইটি, ঠিক আছে, এটা যে কোনো জায়গাতে হতে পারে। এবং এটা কিন্তু ক্রস ডিজিজটা স্কিপ লেশনের মাধ্যমে হয়। স্কিপ লেশন মানে কি? মানে একটা জায়গা স্কিপ করে করে ইনভলভ করা, মানে সাপোজ এইরকম একটা গাঁট আছে আমার, এই জায়গাটাতে ইনভলভ করলো, তারপরে আবার এই জায়গাটাতে করলো, মানে কন্টিনিউয়াস না জিনিসটা, একটা একটু গ্যাপ দিয়ে দিয়ে ইনভলভ করা, এটাকে বলা হয় হচ্ছে স্কিপ লেশন। তারপরে হচ্ছে মেইনলি হলো আমরা যদি হিস্টোলজি করি তাহলে হচ্ছে দেখবা যে ক্রিপ্ট অ্যাবসেস, হ্যাঁ ক্রিপ্টাইটিস, এই ধরনের ফিচার থাকবে ক্রস ডিজিজের ক্ষেত্রে। ফিস্টুলা, গ্র্যানুলোমা, এগুলো ক্রস ডিজিজে আসবে। তারপরে যদি ট্রিটমেন্ট চিন্তা করো তাহলে হচ্ছে আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে মেইন ট্রিটমেন্ট হচ্ছে 5 অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড বা 5 ASA এভাবে বলে। তো 5 ASA এটা কিন্তু আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে। হুম, নাম্বার 2 ওখানে আমরা গ্লুকোকর্টিকয়েড দিতে পারি। নাম্বার 3 হচ্ছে অ্যাজাথিওপ্রিন। আর নাম্বার 4 হচ্ছে বায়োলজিক্স। তো বায়োলজিক্স এর মধ্যে মেইনলি অ্যান্টি টিএনএফ থেরাপি বা অ্যান্টি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর থেরাপি, যেটা হচ্ছে ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমুম্যাব, এগুলা হচ্ছে দেয়া হয়। আর ক্রনস ডিজিজের ক্ষেত্রে হচ্ছে 5 ASA কাজ করবে না, কিন্তু ওইটার ক্ষেত্রে অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড দেয়া যাবে না। ওখানে শুরু করতে হবে গ্লুকোকর্টিকয়েড, তারপরে অ্যাজাথিওপ্রিনের সাথে মেথোট্রেক্সেড অ্যাড হবে, মেথোট্রেক্সেড অ্যাড হবে। আর হচ্ছে ইয়ের ক্ষেত্রে আহ কিসে ঢুকলো আমি? আচ্ছা মেথোট্রেক্সেড অ্যাড হবে। আর হচ্ছে ওই আহ, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আলসারেটিভ কোলাইটিস এর ক্ষেত্রে কোলেক্টমি ইজ কিউরেটিভ, মানে এটা তো সাধারণত কোলনকে ইনভলভ করে, তো কোলন কেটে ফেললে আমাদের পেশেন্টের মোটামুটি কিউর হবে, কিন্তু ক্রনস ডিজিজ ইজ ইউজুয়ালি নেভার কিউরেটিভ, এটা লাইফ লং থাকে। হ্যাঁ, সো এটা হলো আমাদের ওইভাবে ড্রাগস দিয়ে দিয়ে কন্ট্রোল করতে হবে। আচ্ছা এই ডিসকাশনটা মাথায় রেখে আমরা একটু এখানে দেখি কি লিখছে। তো এটা হচ্ছে এই ফিচার গুলোকেই তারা এক্সপ্লেইন করছে। হ্যাঁ, এটা কিন্তু ক্রনস এর আলোকে লেখা, যেটা বুঝতে পারতেছি, কারণ এখানে ব্লাডি ডায়রিয়া নাই, তো মিউকাস লেখা এবং অ্যাবডোমিনাল পেইন, ওয়েট লস এর কথা বলা আছে, এগুলা এটা ক্রনসে হয়। আচ্ছা ক্রনসে কিন্তু থ্রু আউট দ্য জিআইটি ইনভলভমেন্ট, বাট এটা কিন্তু মোস্ট কমনলি ইনভলভ করে ওই ইলিওসিকাল রিজিয়নকে, এই জন্য ওইটাই মনে রাখতে হবে। মানে টিবি যেরকম দেখলাম আমরা ইলিওসিকাল রিজিয়নের মোস্ট কমন, ওইটাও কিন্তু সেম। তাহলে এখানে এই যে ইল লুকিং, অ্যানিমিয়া থাকবে, ঠিক আছে, এখানে ক্লাবিং থাকবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফিচার এখানে, যে এই পেশেন্ট গুলোর ক্লাবিং থাকবে।
তো ক্লাবিং এর কজ গুলা কিন্তু তোমরা জেনারেল পার্ট থেকে ভালো করে পড়বা, এখানে আর বললাম না। দেন আমাদের এখানে আমরা সাধারণত খুব বেশি কোনো ফিচার পাবো না, শুধু এই যে আমরা ডিআরই যদি করি ইন্সপেকশনে, আমরা হচ্ছে এই যে পার রেক্টাল এক্সামিনেশনে একটা ফিস্টুলা পেতে পারি, অ্যানাল ফিস্টুলা, এই ধরনের কিছু একটা থাকতে পারে, নাও থাকতে পারে, এটা খুব একটা কনফার্মেটরি না। তাহলে এটা ডিডি আমরা রাখতে পারি ইলিওসিকাল টিবি। এই ইলিওসিকাল টিবি আর ক্রস ডিজিজ কিন্তু একটা আরেকটা ডিডি। তাহলে ইলিওসিকাল টিবি কিভাবে তুমি এক্সক্লুড করবা? ইলিওসিকাল টিবির ক্ষেত্রে আমরা দেখছি একটা লো গ্রেড ফিভার থাকবে পেশেন্টের, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার বা টিবির যে নর্মাল ফিচার, তারপর অনেক ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড পালমোনারি সিমটমস থাকবে ইলিওসিকাল টিবির ক্ষেত্রে। তো এইভাবে করে আমরা হচ্ছে মেইনলি এটা আলাদা করব। লিম্ফোমা ওটা তো কার্সিনোমা কন্ডিশন, ওটা লিম্ফ্যাডিনোপ্যাথি থাকবে বিভিন্ন জায়গায়। আর আলসারেটিভ কোলাইটিস যেটা বললাম যে এটা হলো ইয়ে থাকবে, ব্লাডি ডায়রিয়া হবে। আর আইবিএস এর ক্ষেত্রে ওই ইয়েতেই বলছিলাম যে আইবিএস কিরকম কিসের সাথে অ্যাসোসিয়েটেড থাকে ওগুলো। সো এই যে সাইট যেটা বললাম এনি পার্ট অফ দ্য জিআইটি, বাট কমনলি টার্মিনাল আইলিয়াম, ওই আইলিয়ামের টার্মিনাল পার্ট থেকে একটু যে ইলিওসিকাল জাংশন যেটা ওইখানে আর কি। সো ইনভেস্টিগেশন আমাদের এই যে এটা মনে রাখতে হবে যে অ্যানিমিয়াটা কেন হয়, এটা সাধারণত অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজেস হয়, বাট এখানে মেগালোব্লাস্টিক হতে পারে ডিউ টু বি12 ডেফিসিয়েন্সি, কারণ এই টার্মিনাল আইলিয়ামে এসেই কিন্তু বি12 অ্যাবজর্পশন হয়, যার জন্য বি12 ডেফিসিয়েন্সি হবে এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে। ঠিক আছে। আর বাকি এই যে যদি অনেক সময় হেপাটিক ইনভলভমেন্ট থাকে, তার জন্য এই যে টোটাল প্রোটিন, লো অ্যালবুমিন এগুলো অল্টার হবে, লিভার ফাংশন টেস্ট অল্টার হবে। সো এগুলা একটু দেখবো আমরা। আর ইনফেক্টিভ কজ অনেক সময় আন্ডারলাইন থাকে, তখন স্টুলের এগুলো পজিটিভ থাকবে, মানে সবগুলো হচ্ছে একটু কজ রিলেটেড ইয়ে থাকে। বেরিয়াম ফলো থ্রু, বেরিয়াম এনেমা, এটা দিয়ে হচ্ছে মেইনলি হলো স্ট্রিং সাইন বলে, এইটাই হচ্ছে প্যাথোগনোমিক অফ ক্রস ডিজিজ। এটা সবসময় পজিটিভ থাকবে না, বাট যদি থাকে তাহলে এটা কনফার্মেটরি, এই বেরিয়াম ফলো থ্রু বা স্মল বাওয়েল এনিমা এগুলো। কোলোনোস্কোপি এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, কোলোনোস্কোপি করলে মোটামুটি লেশন পাওয়া যেতে পারে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ফিচার। আর কি এই যে এই জিনিসগুলো বলে ফেলছি, হ্যাঁ, যে মেল ফিমেল রেশিও অবভিয়াসলি এটা ফিমেলে বেশি কমন, ইয়াং পেশেন্টে কমন, ঠিক আছে। কি কি ফিচার থাকবে আমরা জানি। আচ্ছা, এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন, এটা আসলে যদি কারো ক্রনস পড়ে যায় পরীক্ষায়, এটা হাইলি আনলাইকলি আইবিডি আসা, তারপরে যদি কারো আসে তাহলে এই এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন গুলো কিন্তু পরীক্ষার জন্য লাগে। নর্মালি উপর থেকে শুরু করবো আর কি, চোখে কনজাংটিভাইটিস, এপিস্ক্লেরাইটিস, ইউভিআইটিস, আইরাইটিস, মানে মোটামুটি ইনফ্লামেশন হয় সবখানেই, মাউথে অ্যাপথাস আলসার, স্ক্রিনে, মানে কয়েকটা করে দেখে যাবা, আর্থ্রাইটিস, হ্যাঁ, যাতে মোটামুটি কয়েকটা বলতে পারো। এই যে লিভারকে ইনভলভ করে, এই জন্য হচ্ছে ওই ইয়ে হয় এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে, লিভার এনজাইম অল্টারড হয়। তারপরে এখান থেকে কমপ্লিকেশন কি হতে পারে, মোটামুটি যেগুলো আমরা সবগুলা পড়ছি সবগুলাতেই কিন্তু অবস্ট্রাকশন একটা ইম্পর্টেন্ট, মানে পেপটিক আলসারে না, বাট এই যে টিবি, তারপরে এটা দুইটার ক্ষেত্রে অবস্ট্রাকশন একটা ইম্পর্টেন্ট ফিচার, হ্যাঁ, ফিস্টুলা এগুলো থাকবেই সব সময়। আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় এখান থেকে কার্সিনোমা হতে পারে। আচ্ছা, টক্সিক মেগাকোলন এটা বলার দরকার নেই, আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে এটা কমন বেশি, এইখানে তেমন একটা কমন না। আর যেটা বললাম স্মোকারদের ক্ষেত্রে হচ্ছে ক্রনস হওয়ার পসিবিলিটি বেশি থাকে। ঠিক আছে। আর উল্টাটা হচ্ছে এই যে আলসারেটিভ কোলাইটিসে হচ্ছে নন স্মোকার, এক্স স্মোকারদের ক্ষেত্রে বেশি হয়, এটা অলরেডি বলে ফেলছি আমরা। আর এত এত ডিটেলস লাগবে না। আর ক্রনসের ট্রিটমেন্ট যেভাবে আমি বলছি ওইভাবে করেই তোমরা বলবা, হ্যাঁ, ডেভিডসনে ওইভাবে করেই আছে, ক্রনস আর আলসারেটিভ একসাথে বলে ফেলছি তো, ওইভাবে করেই বলো। এত ডোজ টোজ এত কিছু ডিটেলস তোমাদের পড়ার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এইটা একটু দেখতে পারো যে কম্বিনেশন অফ প্রেডনিসোলন আসলো থেকে, কম্বিনেশন অফ অ্যাজাথিওপ্রিন আর মার্কেপটোপিউরিন এই দুইটা, হ্যাঁ, এই অ্যাজা আর মার্কেপটোপিউরিন এই দুইটা কিন্তু হচ্ছে এখানে হলো মেনটেনেন্স থেরাপি হিসেবে ইউজ করা হয়, মানে পেশেন্টের লং টাইম ট্রিটমেন্টে, সেখানে তো আমরা স্টেরয়েডটা অ্যাভয়েড করি, হ্যাঁ, প্রেডনিসোলনটা অ্যাভয়েড করা হয়। আর ওই যে বায়োলজিক্স এগুলো তো দেওয়া যাবে না লং টার্ম, তো মেনটেনেন্স থেরাপি যদি করতে তাহলে হচ্ছে অ্যাজাথিওপ্রিন আর মার্কেপটোপিউরিন। আর আমরা বাকি জিনিসগুলো আমরা এই যে স্মোকিং শুড বি স্টপড, হ্যাঁ, এই আর কি, এই যে অ্যান্টি টিএনএফ থেরাপি যেটা বললাম ইনফ্লিক্সিম্যাব। আর সার্জারি এখানে করে আসলে লাভ হবে না, বুঝছো, এই যে সার্জারি শুড বি অ্যাভয়েডেড।
তো এটার ক্ষেত্রে জাস্ট তোমাকে এইটুকু জিজ্ঞেস করতে পারে যে পেশেন্টের সার্জারি আছে কিনা বা সার্জারি করবো কিনা আমরা, তো সেই ক্ষেত্রে আসলে সার্জারি খুব একটা এখানে কাজে দিবে না, এটা রিকারেন্স হবেই, কারণ এটা যে কোনো পার্টে ইনভলভ করে, তো সার্জারি আলসারেটিভ কোলাইটিসে কাজে দিতে পারে, এখানে দিবে না। আচ্ছা, এতগুলা ডিডি রাখার দরকার নাই, ডিডি অফ ক্রনিক ডিজিজ কত দিয়ে রাখছে, এগুলো দরকার নেই এতগুলো। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসটা একটু ইম্পর্টেন্ট, ওটা কিভাবে এক্সক্লুড করবা সেটা তো বললাম। এই আর কি, এই পার্থক্যটা কিন্তু রিটেনে আসে, হ্যাঁ, যে ডিফারেন্স বিটুইন আলসারেটিভ কোলাইটিস এন্ড ক্রনিক ডিজিজ, এটা তোমরা ডেভিডসন একটা ছক আছে, ওইটা আবার এন্ডেভারেও কপি করে দিয়ে দিচ্ছে, ওইটা তোমরা ওখান থেকে পড়ে নিতে পারো। এইসব জায়গা থেকে পড়ার থেকে ওখান থেকে পড়াটা ভালো হবে। তো আমি অলমোস্ট অনেকগুলাই বলে ফেলছি, ওখানে ওগুলোই মোটামুটি লিখলেই চলবে। আর আলসারেটিভ কোলাইটিস সম্পর্কে তারা যেভাবে ডিসকাস করছে, এই যে যেটা বললাম যে কমনলি রেকটামকে ইনভলভ করে উইথ প্রক্সিমাল ইনভলভমেন্ট অফ দি কোলন, এটাই আর কি মেইন। তো এটা যেগুলো বললাম আর কি ওইটাই, এই যে প্রকটাইটিস, রেকটাম ইনভলভ করলে প্রকটাইটিস বলে, আর কোলাইটিস মানে কোলনকে ইনভলভ করলে এটা আবার ডিস্টাল অথবা প্যানকোলাইটিস মানে টোটাল কোলনকে ইনভলভ করে, এটাই আর কি। সিভিয়ারিটি ভাগ করা দরকার নাই। এইখানে কমপ্লিকেশনের মধ্যে এই যে টক্সিক মেগাকোলনটা এখানে তোমরা বলবা যদি জানতে চাই, টক্সিক মেগাকোলন সাধারণত ক্রনসে খুব একটা কমন না, এটা এইখানে বলতে পারো টক্সিক মেগাকোলন, পারফোরেশন কোলন, এই আর কি। আর টক্সিক মেগাকোলন যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কি করব, ফার্স্টেই হচ্ছে নাথিং বাই মাউথ, এইটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই পেশেন্ট গুলোকে খেতে দেওয়া যাবে না, কারণ অলরেডি তার হচ্ছে কোলন ডাইলেটেড হয়ে গেছে, ঠিক আছে। এই টক্সিক মেগাকোলন মানে তার কোলনটা খুবই ডাইলেটেড হয়ে যাবে, কিন্তু তার রেকটামটা থিন থাকবে। এই জন্য এই পেশেন্ট গুলোকে এনপিও করতে হবে, তারপরে ফ্লুইড ইলেকট্রোলাইট দিয়ে। মেইন ট্রিটমেন্ট হচ্ছে এখানে কটসন, হ্যাঁ, স্টেরয়েড আইভি, কিন্তু কটসন যেটা হাইড্রোকর্টিসন এটা। আচ্ছা, এটা ম্যালিগনেন্সি দরকার নাই, বাস এগুলো আমাদের এত আর দরকার নেই, সার্জারি টার্জারি এইসব দরকার নেই। ঠিক আছে, তোমরা মোটামুটি বুঝছো তো এগুলো তাহলে? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আরেকটা ডিজিজ আমি একটু দেখলাম, সেটা হচ্ছে যে লিভার অ্যাবসেস আমাদের, মানে এটা আমাকে কেউ পড়াতে বলে নাই, বাট এটা আসলে আমি দেখলাম যে আমাদের সময় হচ্ছে একজন লং কেসে পোস্ট দিল যে তার নাকি লিভার অ্যাবসেস আসছে পরীক্ষায়। তো লিভার অ্যাবসেস এর এই টপিকটা আমরা তাহলে একটু আজকে কভার করার চেষ্টা করি, লিভার অ্যাবসেস। তো লিভার অ্যাবসেস এর ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের হলো কি থাকবে ফিচার, তো লিভার অ্যাবসেস হলো পেশেন্টের হলো ফিভার থাকবে, যে কোনো অ্যাবসেসের ক্ষেত্রে একটা খুবই সিভিয়ার পেইন থাকে এবং ফিভার থাকে। তো পেশেন্টের এখানে হলো ফিভার থাকবে, পেইন কোথায় থাকবে, যে লিভারের ওখানে রাইট আপার অ্যাবডোমেন, এই লস অফ। ওকে, আমরা লিভার অ্যাবসেস যেটা বলছিলাম যে পেশেন্টের হলো ফিভার থাকবে, তারপরে পেইন ইন দা রাইট আপার কোয়াড্রেন্ট থাকবে। আচ্ছা, এটা কিন্তু হেপাটাইটিস এর সাথে একটু মিল আছে, ঠিক আছে, কিন্তু একটু ডিফারেন্সটা কি, এখানে ফিভারটা অনেক হাই গ্রেড থাকবে। দেখো হাইয়েস্ট রেকর্ডেড টেম্পারেচার 104, এটা কিন্তু খুবই হাই গ্রেড ফিভার হয়, এটা ইম্পর্টেন্ট কথা এইটার ক্ষেত্রে। তারপরে হচ্ছে এখানে চিলস এন্ড রাইগরের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, যেটা প্যারাসিটামল খেলে আচ্ছা সাবসাইড করতেও পারে নাও করতে পারে, যাই হোক এটা মেইন কথা হচ্ছে এটা। এখানে খুবই হাই গ্রেড ফিভার থাকবে, ভাইরাল হেপাটাইটিসে কিন্তু এত হাই গ্রেড ফিভার ছিল না। তারপরে ওইটার ক্ষেত্রে কিন্তু জন্ডিস ছিল, মানে ইয়েলোইশ ডিসকালারেশন ওইটা আমরা লিখতাম। এইটার ক্ষেত্রে খুব বেশি একটা জন্ডিস আসবে না, হ্যাঁ। এইটা হচ্ছে দুইটা ডিফারেন্স করার মেইন ক্রাইটেরিয়া। আর একটা জিনিস, এখানে যে পেইনটা থাকবে এই পেইনটা সাধারণত রাইট শোল্ডারে রেডিয়েট করে, ঠিক আছে, এবং মোর মার্ক অন লাইং অন দ্য রাইট রেটার পোর্শন, মানে পেশেন্ট বলবে আমি যখন ডান কাত হয়ে শুই তখন আমার ব্যথাটা বেশি বাড়ে, এই জন্য পেশেন্ট ডান কাত হয়ে শুইতে পারে না। এই জন্য হচ্ছে মানে আমাদের দেশে তো যে ডান কাত হয়ে শোয়াটা সুন্নাত, এই জন্য অনেকে ওটা ফলো করে, যার জন্য ওইটা পেশেন্ট এখানে পারবে না, সো এই জন্য জিনিসটা আরো ইজিলি ধরা পড়ে।
তারপরে হচ্ছে এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট কথা না। সো এই যে এখানে হচ্ছে টেম্পারেচারটা তোমরা ঠিকঠাক মতো লিখবা আর কি, এটা হচ্ছে মেইন কথা। এখানেও কিছুটা মাল্টি কমপ্লেক্সন আসতে পারে, যাই হোক। আচ্ছা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে হলো পেশেন্টের হলো মুভমেন্ট উইথ রেসপিরেশন ইজ রেস্ট্রিক্টেড ইন দ্য আপার পার্ট অফ দি অ্যাবডোমেন ইন দ্য রাইট সাইড। তার মানে সে যখনই ব্রিদিং করবে তখন ব্রিদিং এর সাথে তার ব্যথাটা বাড়বে। কারণ আমরা জানি ইন্সপিরেশনের মেইন মাসেল হচ্ছে ডায়াফ্রাম, ডায়াফ্রামের নিচে থাকে লিভার। লিভার যদি খুবই টেন্ডার অবস্থায় থাকে তখন পেশেন্ট মানে মানে নিঃশ্বাস নেওয়ার সাথেই তার ব্যথাটা হবে। এই জন্য হচ্ছে বলতেছে যে মুভমেন্ট হচ্ছে ইয়ে থাকবে, রেস্ট্রিক্টেড থাকবে। আর হচ্ছে এছাড়া হলো ফুলনেস অফ দ্য ইন্টারকোস্টাল, যাই হোক এগুলো দরকার নাই। এই যে তারপরে টেন্ডারনেস পাবো আমরা, অবশ্যই পজিটিভ পাবো টেন্ডারনেস, কোথায়? ওই যে রাইট আপার কোয়াড্রেন্টে। তারপরে এখানে কিন্তু হচ্ছে আমরা মানে বেসিক্যালি আমরা টেন্ডার হেপাটোমেগালির কজ যখন পড়ছি ওখানে কি পড়ছি, 1 নম্বরে হেপাটাইটিস, 2 নম্বরে হচ্ছে লিভার অ্যাবসেস। এই জন্য টেন্ডারনেস থাকতেছে আর কি লিভার পালপেবল হবে। অবভিয়াসলি হেপাটোমেগালি থাকবে, এক্সট্রিমলি টেন্ডার হবে, ঠিক আছে, মানে পেশেন্ট একেবারে তোমাকে ধরতেই দিবে না, এত বেশি ব্যথা হয় এখানে। তারপরে হচ্ছে আচ্ছা এগুলো এত দরকার নাই, আর তেমন কিছু ইম্পর্টেন্ট না। তাহলে এখানে ডিডি কি রাখতে পারো, যেটা বললাম অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, এটা একে রাখতে পারো। তারপরে হেপাটোসেলুলার কার্সিনোমা, কার্সিনোমা যদি হয় তাহলে পেশেন্টের খুবই ওয়েট লসের হিস্ট্রি থাকবে। তারপরে প্যারায়োটিক লিম্ফ নোড পজিটিভ আসতে পারে। তারপরে বাকিগুলো এত ইম্পর্টেন্ট না। সিসিএফ এর ক্ষেত্রে রেসপিরেটরি ডিফিকাল্টি থাকবে, হ্যাঁ মানে শর্টেজ অফ ব্রেথ থাকবে। আর কোলিসিস্টাইটিস তো বললাম, মারফিস সাইন পজিটিভ থাকবে। তাহলে এই যে হোয়াই নট ভাইরাল হেপাটাইটিস, এটা অলরেডি বলে ফেলছি কি জন্য না। তারপর সিসিএফ না কেন, ওরা এখানে কি কি দিছে। আচ্ছা সিসিএফ এই ট্রায়াডটা থাকে আর কি, হ্যাঁ মানে রেইজড জেভিপি, ডিপেন্ডেন্ট ইডিমা, টেন্ডার হেপাটোমেগালি, হ্যাঁ। সো ওই সেন্সে আর কি তারা হলো এটা এক্সক্লুড করছে। ঠিক আছে, ডিপ ইডিমা এটাই বলতে পারো। তাছাড়া মেইনলি ওই সিসিএফ এ আবার ব্রেথলেসনেসও থাকে। তাহলে আমরা এখানে কোন ইনভেস্টিগেশন কনফার্মেটরি, এইখানে কিন্তু আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম, ঠিক আছে। আমরা টিবির ক্ষেত্রে কি পড়ছি যে হোল অ্যাবডোমেন করি আমরা, কিন্তু এখানে কিন্তু না, এটা হেপাটোবিলিয়ারি সিস্টেম করব আমরা। লিভারে রাইট আপার কোয়াড্রেন্টে আছে যেহেতু, এটা লিভার সাসপেক্ট করি আমাদের হেপাটোমেগালি, হ্যাঁ। সো এটা আমরা হোল অ্যাবডোমেন কেন করব, মানে এটা যে বুঝতে হবে যে যদি আমি হোল অ্যাবডোমেন করি তাহলে আমি ডিটেলস খুব ভালো বুঝতে পারবো না। বাট আমার যদি সাসপেক্ট থাকে যে আচ্ছা অ্যাবডোমেনের যে কোনো জায়গায় হতে পারে, এখন এটা আমার রিস্ক নেওয়া যাবে না, সো আমি শুধু একটা পার্ট দিলে আমার আসবে না, তখন আমার হোল অ্যাবডোমেন দিব, যেটা আমরা টিবির ক্ষেত্রে করছি। বাট এখানে তো আমি মোটামুটি কনফার্ম যে এটা মোটামুটি লিভারকে ইনভলভ করতেছে, একটু কনফার্ম করি বা কি অবস্থা আছে সেটা দেখার জন্য, সেই জন্য এখানে হচ্ছে অবশ্যই হেপাটোবিলিয়ারি সিস্টেম, হ্যাঁ। এটা হোল অ্যাবডোমেন হবে না। তারপরে সিবিসি তে আমরা কি ডেফিনেটলি এটা একটা ইনফেকশন, মানে পায়োজেনিক। আচ্ছা লিভার অ্যাবসেস তো দুই রকম হয়, অ্যামিবিক লিভার অ্যাবসেস আর পায়োজেনিক লিভার অ্যাবসেস। যদি পায়োজেনিক হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা লিউকোসাইটোসিস পাবো, এটা সবসময় হচ্ছে যে কোনো ইনফেকশনেই তাই। তারপরে লিভারের অন্যান্য যেসব ফাইন্ডিং গুলো, যেমন হচ্ছে এখানে এএলপি টা রেইজ পাবো আমরা এনজাইমের মধ্যে। তারপরে এখানে অ্যালবুমিন লো পাবো আমরা। তারপরে এই যে অনেক সময় মানে সব রাইট সাইড ইনভলভমেন্ট, এই যে রেইজড রাইট ডোম অফ ডায়াফ্রাম, লিভার যেহেতু অ্যাবসেস আছে, লিভার কি করবে ডায়াফ্রামকে উপরের দিকে রেইজ করে দিবে, যার জন্য রাইট সাইডের প্লুরাল এলিভেশন, রাইট লাং কোলাপস হতে পারে। তারপরে ব্লাড কালচার পায়োজেনিক এর ক্ষেত্রে পজিটিভ পেতে পারি আমরা, ঠিক আছে, ব্লাডে যেহেতু ইয়াটা যাবে। আর সিটি স্ক্যানে মাল্টিপল বুলজাই অ্যাপিয়ারেন্স এটা আসতে পারে, এটা করে না রেয়ারলি। আর এই তো অ্যামিনি, আচ্ছা এগুলো হলো পায়োজেনিক। আর অ্যামিবিক লিভার অ্যাবসেস যদি হয়, অ্যামিবিক লিভার অ্যাবসেস এর ক্ষেত্রে হচ্ছে আমরা হলো ইমিউনোফ্লুরোসেন্ট অ্যান্টিবডি টেস্ট, ইফাত বলা হয়, আইএফএটি, ঠিক আছে। তারপরে হচ্ছে ইনডিরেক্ট হিমোগ্লুটিনেশন টেস্ট, আইএইচএ, হ্যাঁ। এই ধরনের কয়েকটা টেস্ট, যে কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, এইগুলো কয়েকটা। সো আমরা যেটা বললাম যে পায়োজেনিক আর অ্যামিবিক দুই ধরনের হয়। আহ আচ্ছা এই সোর্স গুলো কি কি হতে পারে, একটা হতে পারে যে কমন বাইল ডাক্ট থেকে আসে, কমন বাইল ডাক্টে কোনো স্টোন বা এই ধরনের কিছু একটা থাকলে এটা তখন হচ্ছে লিভারে চলে আসে গল ব্লাডার ওই কমন বাইল ডাক্ট থেকে। অথবা ব্লাড থেকে আসতে পারে পোর্টাল ভেইন দিয়ে, অথবা অ্যাবসেস, যাই হোক এগুলো এত ইম্পর্টেন্ট না। তাহলে কজেটিভ অর্গানিজমকে সবসময় মনে রাখবা গাটের অর্গানিজম, মানে ইকোলাই, স্ট্রেপ্টোকক্কাস ফিকালিস, ঠিক আছে, স্ট্যাফোরিয়াস, প্রোটিয়াস, এগুলো এখানে আসবে। আর
আচ্ছা, এখানে তারা পায়োজেনিক লিভার অ্যাবসেস আর অ্যামিবিক লিভার অ্যাবসেস এর একটু ফাইন্ডিংটা করার চেষ্টা করছে। তো এখানে আসলে খুব বেশি পার্থক্য না, তবে মনে রাখতে হবে যে এখানে হলো পায়োজেনিকটার ক্ষেত্রে সাধারণত হয়, টক্সিসিটি থাকে, পেশেন্ট খুব টক্সিক থাকে, ফিভারটা অনেক হাই গ্রেড হয়। আর অ্যামিবিক এর ক্ষেত্রে ফিভারটা একটু লো গ্রেড হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন পার্থক্য থাকে দুটোর মধ্যে, মানে যদি ক্লিনিক্যাল ফিচার চিন্তা করো। আর অ্যামিবিক লিভার অ্যাবসেসে এই যে বিখ্যাত অ্যানকোভিস অসপাস, ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, তাহলে আমরা ট্রিটমেন্ট কি করব? অবভিয়াসলি পায়োজেনিকের ক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো এই অ্যামক্সি, জেন্টা, মেট্রো এগুলা এখন আর দেয় না, এখন আসলে মেইনলি হলো এইটাই দেয়, সেফোপ্যারাজোন। বাট পরীক্ষার জন্য এটা পড়তে হবে। এটা অনেক সময় যে অ্যামক্সিসিলিন জেন্টা, হ্যাঁ এটা লিখে দিতে পারো, বাট আসলে এখন আর দেয় না। আমি এই সহজ কথা হচ্ছে এই যে এটাই দেয়, যে সেফোপ্যারাজোল তার সাথে মেট্রোনিডাজোল। আর যদি হচ্ছে, আচ্ছা, লিভার অ্যাবসেসটা যদি বেশি বড় হয়ে যায়, যে এটা অ্যান্টিবায়োটিক দিলে কাজ করছে না, সেই ক্ষেত্রে আমাদের এটা অ্যাসপিরেশন করতে হবে, এটা মনে রাখতে হবে। আর অ্যামিবিক লিভার অ্যাবসেসে কি সিম্পল কথা, এটা হচ্ছে মেট্রো অথবা হচ্ছে সেকনিড, নিটাজক্সাবাইড, হ্যাঁ, ডিলক্সানাইড, ফিউরিয়েট, তোমরা জানো এইগুলো হচ্ছে যে অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ হিসেবে তোমরা পড়ছো। এই ড্রাগ গুলা হচ্ছে কমনলি হলো এখানে দেওয়া হয়। আচ্ছা, এখানেও সেম কথা, এই যে অ্যাসপিরেশন করব যদি 5 সেন্টিমিটারের চেয়ে বড় হয়, এটা ধরতে পারে যে কতটুকু বড় হলে 5 সেন্টিমিটারের বড়। আচ্ছা, তারপরে হলো এই দুইটার পার্থক্য, এটাও তোমরা হচ্ছে পারতপক্ষে ডেভিডসনে যেটা আছে বা গাইডে যেটা আছে ওইটা তোমরা ফলো করলে ভালো হয়। তো এখানে মানে অলরেডি পার্থক্যগুলো আমরা বলে ফেলছি আর কি। তো যেটা এখানে নতুন করে আছে এটা হচ্ছে যে প্রগনোসিস ইজ মোর ফ্যাটাল ইন কেস অফ পায়োজেনিক। ঠিক আছে, এটা বেশি খারাপ পায়োজেনিকটা। আর ইয়াটা হচ্ছে একটু কম্পারেটিভলি মানে ওইটা একটু লেস ইনভেসিভ টাইপের হয়, এই আর কি। আচ্ছা, পিবিসি পিএসসি এগুলো এমবিবিএস লেভেলে লাগে না। আচ্ছা, আমাদের যেহেতু সময় আছে, আমরা আমরা একটা ডিজিজ পড়ে ফেলি। এন্ডোক্রাইন থেকে তোমাদের পরীক্ষায় একটা ডিজিজ আসতে পারে, এটা আমার ফাইনাল প্রফে এইটাই ছিল, এন্ডোক্রাইন থেকে। সো এটা আমি পড়াই দিই আজকে। এন্ডোক্রাইন থেকে একটা ডিজিজ থাকে, সেটা হচ্ছে গ্রেভস ডিজিজ। ঠিক আছে, তো গ্রেভস ডিজিজ কি জিনিস সেটা তোমরা মোটামুটি জানো, যে এখানে হচ্ছে টিএসএইচ এর রিসেপ্টরের এগেইনস্টে অ্যান্টিবডি ক্রিয়েট হয়, রেজাল্টিং ইন হাইপারথাইরয়েডিজম। এবং গ্রেভস ডিজিজ ইজ দ্য মোস্ট কমন কজ অফ হাইপারথাইরয়েডিজম। আর হাইপোথাইরয়েডিজমের মোস্ট কমন কজ কি? হাশিমোটোস থাইরয়েডাইটিস। ঠিক আছে, একটা কজ যদি জানতে চাই তাহলে এটা। তাহলে গ্রেভস ডিজিজে কি হবে, তোমরা থাইরোটক্সিকোসিসের ফিচার্স গুলো জানো, ওই ফিচার্স গুলো এখানে পাবো। পেশেন্টের যা যা থাকবে ওইটা ওইটাই লিখবা। যেমন আমার পেশেন্টটা যেরকম ছিল, আমি যাওয়ার পরেই তার খুব, সে একটা ইয়াং ফিমেল পেশেন্ট ছিল। তো সে আমার সাথে হচ্ছে মানে যাওয়ার পরেই একটা কেমন জানি তার এক্সপ্রেশন হচ্ছে খুবই ইরিটেটেড, বাট শি ওয়াজ এ গুড হিউম্যান বিং। সে আমি যাওয়ার পরেই আমাকে বলতেছে, তোমার কাছে কি মোবাইল আছে? মোবাইল থাকলে আমার কাছে দিয়ে দাও, আমি এটা লুকায় রাখতেছি, তোমাকে তোমাকে দেখতে পারে বাট আমার এখানে দেখবে না। তো শি ওয়াজ ভেরি কোঅপারেটিভ, হ্যাঁ, কিন্তু তার কথাবার্তা, চেহারার মধ্যে কেমন একটা ইরিটেশন, হ্যাঁ, সে লাইফ নিয়ে খুব ফেড আপ। কারণ এই যে এইখানে যেসব ফিচার্স গুলো থাকে এই পেশেন্ট গুলো, এই যে এইটা, এই যে এক্স্যাক্টলি এইটাই, ইনসোমনিয়া, ইরিটেবিলিটি, রেস্টলেসনেস। ঠিক আছে, এছাড়া এই যে যা যা থাকে তোমরা জানো, এরা অনেক খাওয়া দাওয়া করে কিন্তু ওয়েট বাড়ে না, ওয়েট লস হয়, এক্সেসিভ সোয়েটিং, হিট ইনটলারেন্স, পালপিটেশন, হ্যাঁ, লুজ মোশন। আচ্ছা, ফিমেইলের ক্ষেত্রে অলিগোমেনোরিয়া। তো মনে রাখতে হবে একটা জিনিস, যে একটা টেকনিক আছে এটা মনে রাখা, সেটা হচ্ছে যে হাইপার থাইরয়েডিজমে বা থাইরোটক্সিকোসিসে সবকিছু বাড়ে এক্সেপ্ট তিনটা জিনিস। একটা হচ্ছে ওয়েট, আর একটা হচ্ছে মেনস্ট্রুয়েশন, আর আরেকটা কি ছিল, তিনটা জিনিস ছিল, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। তিনটা জিনিস হচ্ছে শুধুমাত্র কমে। তো ওয়েট হচ্ছে লস হয় এখানে, আর হচ্ছে যে মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে অলিগোমেনোরিয়া কিন্তু এখানে। আর মেইলে, সরি, হাইপোথাইরয়েডিজমে হচ্ছে কিন্তু তোমার মেনোরেজিয়া হয়, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই গ্রেভস ডিজিজে যেহেতু ফিমেল পেশেন্ট আছে, এটা কিন্তু ফিমেইলে অনেক কমন, মনে রাখতে হবে। অল এন্ডোক্রাইন ডিজিজেস আর কমন ইন ফিমেল এক্সেপ্ট দুইটা, একটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস, আর একটা হচ্ছে মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড।
এই দুইটা ডিজিজই এমবিবিএস লেভেলে তেমন একটা লাগে না, বাট আমি জাস্ট জানার জন্য বললাম যে এই দুইটা ডিজিজ ছাড়া বাকি সব ডিজিজ হচ্ছে ফিমেইলে বেশি কমন এন্ডোক্রাইনের মধ্যে, ঠিক আছে। তারপর অটো ইমিউন ডিজিজ গুলো হচ্ছে ভাইয়া সবসময়, হ্যাঁ বলো। কোন দুইটা ডিজিজ জানি আরেক? হ্যাঁ, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। হ্যাঁ, মানে ডায়াবেটিস ইনসিপিটাস দুই ধরনের হয়, ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস আর একটা হচ্ছে নেফ্রোজেনিক। তো নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস যেটা, সেইটা মেইলে কমন। হ্যাঁ, আরেকটা হচ্ছে মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড। যেমন থাইরয়েডের আমরা হচ্ছে কার্সিনোমা গুলা কি কি জানি, প্যাপিলারি, তারপরে হচ্ছে মেডুলারি, তারপরে অ্যানাপ্লাস্টিক, আর একটা হচ্ছে কি ইয়ে ফলিকুলার, তাই না? তো ওই মেডুলারিটা হচ্ছে ইয়াতে কমন, মেইলে কমন। হ্যাঁ, এই দুইটা। আচ্ছা, সো এগুলো। হ্যাঁ, আর অটো ইমিউন ডিজিজ গুলো সবসময় হচ্ছে ফিমেলে কমন, যেমন এই যে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, তারপরে এসএলই, তারপরে সিস্টেমিক স্ক্লেরোসিস। হ্যাঁ, সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্ট দেখবা তোমরা যদি ওয়ার্ডে দেখার সুযোগ পাও, এদের স্কিন অনেক স্মুথ, অনেক শাইনি থাকে, হ্যাঁ, দেখতে খুব ভালো লাগে এরকম। তো এই ধরনের এগুলো ফিমেলে বেশি কমন, এই অটো ইমিউন ডিজিজ গুলো। হ্যাঁ, এসএলই তে মেলার র্যাশ হয়। এগুলো আমরা পরে রিউমাটোলজিতে ডিসকাস করব, সমস্যা নাই। আচ্ছা, তো এখানে হচ্ছে পেশেন্টের হলো যা 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 ফিচার্স থাকে ওটা তোমরা ওভাবে করে এক্সপ্লেন করবা। হ্যাঁ, এটা এভাবে করে এটা স্পেসিফিক্যালি পড়ার কিছু নাই, কারণ তোমরা হাইপারথাইরয়েডের ফিচার গুলো জানো, ওই ধরনের থাকবে। আচ্ছা, এই যে এটাও কিন্তু ওই পেশেন্টের ছিল, এই যে বাইল্যাটারাল এক্সোপথ্যালমাস, এটা তুমি আসলে সিমটমসে লিখবা না, এটা তুমি এদের মতো এই ইন্সপেকশনে লিখবা, কারণ এক্সোপথ্যালমাস পেশেন্ট এত কমপ্লেন করতে পারে না। সো এটা তুমি তাকে দেখে তোমার মনে হবে যে হ্যাঁ একটু এক্সোপথ্যালমাস আছে বা পেরিঅরবিটাল ইডিমা আছে চোখের আশেপাশে, ঠিক আছে। এটা তারপরে হচ্ছে, আচ্ছা, গ্রেভস ডিজিজের তিনটা ফিচারে যে একত্রে থাকে তোমরা জানো, থাইরোটক্সিকোসিস, প্রিটিবিয়াল মিক্সড ইডিমা অনেক সময় থাকে। হ্যাঁ, তো ওরকম কিছু থাকলে লিখবা। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে সিস্টেমিক এক্সামিনেশন। তোমরা সবসময় কি করো যে একটা সিস্টেম, রেসপিরেটরি অথবা যে সিস্টেমটা এটা ডিজিজ সেটা আগে লেখো। তো এখানে কিন্তু সিস্টেমিক এক্সামিনেশনে এইভাবে থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন এইটাই এইভাবে লিখতে হবে। সো এটা কিন্তু এক্সেপশন, হ্যাঁ, যে থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন। তো থাইরয়েড গ্ল্যান্ড কি হবে, এটা হচ্ছে যে ডিফিউজলি এনলার্জ সামথিং ইনটু সামথিং সেন্টিমিটার, কোন লোবটা বড় সেটাও লিখে দিবা। তারপরে হচ্ছে এই যে এখানে যেভাবে লেখা আছে এটাই মোটামুটি আব্দুল্লাহটা ফলো করলেই চলবে। গ্ল্যান্ডটা কি রকম, সফট নাকি হার্ড, এটা লিখতে হবে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে অবভিয়াসলি এখানে নন টেন্ডার থাকবে গ্রেভস ডিজিজে। হ্যাঁ, টেন্ডার থাকলে ওটা ইন্ডিকেট করে হচ্ছে সাবঅ্যাকিউট বা ডিকুয়েরভান্স থাইরয়েডাইটিস, একটা ডিজিজ আছে সাবঅ্যাকিউট ডিকুয়েরভান্স থাইরয়েডাইটিস, ওইটার ক্ষেত্রে হচ্ছে টেন্ডার থাকে। সো এইটাতে টেন্ডার না। হ্যাঁ, মোবাইল সারফেস ইজ স্মুথ অবভিয়াসলি, এবং এটা কোনো লিম্ফেডিনোপ্যাথি থাকবে না, এবং রেট্রোস্টার্নাল এক্সটেনশন থাকবে না, ওগুলা ইন্ডিকেট করে থাইরয়েড কার্সিনোমা। তারপরে ব্রুইট পাবা। তারপরে এখানে আইটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, তাহলে আইয়ে কি, আচ্ছা এই যে এখন মনে পড়ছে, সেটা হচ্ছে লিড মুভমেন্ট, আর একটা হচ্ছে এইটা, এই যে এইটা কিন্তু দেখলে মনে হয় যে তোমার হলো ইয়ে থাকবে, মানে থাইরোটক্সিকোসিসে হচ্ছে লিড রিট্রাকশন এন্ড লিড ল্যাগ। এটা তোমরা অপথ্যালমোলজিতেও পাবা, যে পেশেন্টকে যদি আমরা চোখ খুলতে বলি বা চোখটা বন্ধ করতে বলি তাহলে স্লোলি হবে এই জিনিসটা, তাহলে এই জিনিসটা কিন্তু হচ্ছে থাইরোটক্সিকোসিসে হবে। মানে এটা শুনলে মনে হচ্ছে যেটা হাইপোতে হয়, কিন্তু না, এটা কিন্তু থাইরোটক্সিকোসিসে, ঠিক আছে। আচ্ছা, এইসব লাগবে না, মোবিয়াস সাইন টাইন অ্যাবসেন্ট থাকবে, আর আইবল মুভমেন্ট আবার সবখানে ঠিক থাকবে, জাস্ট লিড ল্যাগ আর লিড রিট্রাকশন পাবা। আচ্ছা, এইটা করতেছি, এগুলো করার উদ্দেশ্য হচ্ছে আসলে হলো পেশেন্টের কোনো অপথ্যালমোলজিক্যাল বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে কিনা ওইটার জন্য আমরা এটা করতেছি। সো ওইটা এখানে এক্সক্লুড করলো, আর কিছু না। ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড, লাউড, এটা অ্যাসোসিয়েটেড থাকলে দরকার নাই খুব একটা। আচ্ছা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই যে হায়ার সাইকিক ফাংশনে ইরিটেবল উইথ পুর মেমোরি অ্যান্ড কনসেন্ট্রেশন, পেশেন্ট খুবই ইরিটেটেড থাকবে, হ্যাঁ, এজিটেটেড থাকবে, এই জিনিসটা আমরা দেখলাম তখন। আচ্ছা, জার্কুলার অবস্থা কি হবে, এখানে কিন্তু পেশেন্টের হচ্ছে ট্রেমর থাকবে, তারপরে হচ্ছে জার্ক গুলা এক্সাজারেটেড থাকে অনেক সময়, ঠিক আছে, পেশেন্টের হাইপার এক্সাজারেটেড জার্ক থাকে এরকম। তাহলে এই যে এইরকম, এই যে দেখো এখানে সিনারিওটা দিছে, এই যে 32 বছর হাউস ওয়াইফ, হ্যাঁ, এই ধরনের একটা সিনারিও থাকবে এখানে পেশেন্টের, ঠিক আছে, এই ধরনের ইয়াং পেশেন্ট, তার এরকম হিস্ট্রি থাকবে। আচ্ছা,
তাহলে আমরা গ্রেভস ডিজিজ ওই যে যেটা বললাম তিনটা ফিচার একত্রে থাকে, তাহলে প্রিটিবিয়াল মিক্সিডিমা, বাইলেটারাল এক্সোপথ্যালমাস আর হচ্ছে গয়টার, এই তিনটা একত্রে থাকার কারণে এটা হচ্ছে গ্রেভস ডিজিজ বলা হয়। এটা মানে পরীক্ষায় দিলে আমরা গ্রেভসই দেওয়ার চেষ্টা করব, খালি থাইরোটক্সিকোসিস এর পেশেন্ট জীবনেও অ্যাডমিটেড হয় না হসপিটালে, ঠিক আছে? সো ওই ওয়ার্ডে ভর্তি থাকা মানে এটা হচ্ছে সাধারণত গ্রেভস, ঠিক আছে? তো এটা তোমরা দেখতে পাবা যে ওর হাতে পায়ে ওরকম কোনো ডার্মোপ্যাথি আছে কিনা, তাহলে ওটা প্রিটিবিয়াল মিক্সিডিমা আমরা বুঝতে পারবো। আর গয়টার আর ইয়া তো থাকবে এক্সোপথ্যালমাস। আচ্ছা, হোয়াই ইট ইজ থাইরোটক্সিকোসিস, তাহলে থাইরোটক্সিকোসিস এর অ্যালাইনমেন্টে যা যা ফিচার আছে, আচ্ছা এখানে পালস কিন্তু ট্যাকিকার্ডিয়া থাকতে পারে, ওয়ার্ম সোয়েটি পাম, হ্যাঁ এই যে এই জিনিসগুলো থাকতে পারে, ঠিক আছে? তো এইটা কিন্তু তোমরা ওই সিভিএস এর মধ্যে জেনারেল এক্সামিনেশনে কিন্তু তোমরা ট্যাকিকার্ডিয়া এটা লিখবা। আচ্ছা, তারপর ডিডি যেটা বললাম, এই যে টক্সিক মাল্টিনোডিউলার গয়টার, টক্সিক নোডিউলার গয়টার, ইভেন ডিকুয়েরভান, এগুলাতে সবগুলাতে হচ্ছে টেন্ডার থাকবে গয়টারটা, ঠিক আছে? সো এইটা দিয়েই মেইনলি হচ্ছে আমরা বুঝতে পারবো। আর এছাড়া আরো ব্যাপার আছে, মাল্টিনোডিউলার গয়টারের ক্ষেত্রে এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা মাল্টিনোডিউলারিটি হয়। তারপর অবভিয়াসলি ওখানে অপথ্যালমোপ্যাথি, ডার্মোপ্যাথি এইসব কিছু থাকবে না। সো এটা আমরা ইজিলি এক্সক্লুড করতে পারবো। তাহলে এখানে ইনভেস্টিগেশন কনফার্মেটরি কি? থাইরয়েড ফাংশন টেস্ট অবভিয়াসলি, ঠিক আছে? তাহলে থাইরয়েড ফাংশন টেস্টের অবস্থা কি রকম হবে? সেটা হচ্ছে লো টিএসএইচ, অবভিয়াসলি টিএসএইচ কমে যায় থাইরোটক্সিকোসিসে, আর কোনটা বাড়ে? T3 আর T4 বাড়ে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে এখানে আর কি আছে? রেডিও আয়োডিন আপটেক টেস্ট এবং থাইরয়েড স্ক্যানিং। তো মনে রাখতে হবে আপটেক টেস্টকে অবশ্যই র্যাপিড আপটেক এন্ড র্যাপিড টার্নওভার, থাইরোটক্সিকোসিস এর ফাইন্ডিংটা এখানে কি আছে এটা এটা দেখবা, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাকচুয়ালি গ্রেভস ডিজিজের জন্য কনফার্মেটরি কি? এই যে টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি, ঠিক আছে? এইটাই কিন্তু হচ্ছে গ্রেভস ডিজিজে হলো রেজড পাবো আমরা, ঠিক আছে? টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি। আর এছাড়া বাকিগুলা করব জাস্ট হলো ওগুলা মেইনলি হাসিবোটোর জন্য, এই যে অ্যান্টি টিপিও, অ্যান্টি থাইরোগ্লোবিলিন, এগুলো হাসিবোটোর ক্ষেত্রে হচ্ছে হাই হবে, এগুলো গ্রেভসে মানে মডারেটলি রেজড, সো এটা এত ইম্পর্টেন্ট না এখানে। আর গয়টার থাকলে সেখান থেকে আমরা এফএনএসি করতে পারি, আর বাদ বাকিগুলো হচ্ছে তার কমপ্লিকেশনস রিলেটেড ডিসঅর্ডার গুলো দেখার জন্য, যেমন ইসিজি, চেস্ট এক্সরে, এগুলো যা যা আছে রুটিন লিখে দিবা। সো এটাই এই যে যেটা বললাম, র্যাপিড আপটেক, র্যাপিড টার্নওভার। আচ্ছা, লো আপটেক হয় কখন? ডিকুয়েরভান বা অন্যগুলোতে আর কি, সহজ কথা এই যে পোস্টপার্টাম ফ্যাকটিসিয়াস, যাই হোক। তো এই যে ট্রায়াড থাকবে, এই যে হোয়াট ইজ গ্রেভস ডিজিজ, তাহলে অটোইমিউন থাইরয়েড ডিজিজ এগেইনস্ট টিএসএস রিসেপ্টর, ট্রায়াড অফ এক্সোপথ্যালমাস, ডিফিউজ গয়টার, ডার্মোপ্যাথি, এইসব থাকবে। তারপরে অবভিয়াসলি কমন ইন ফিমেল, যেটা বললাম এগুলো ফিমেলে কমন থাকবে, আরো স্পেসিফিক্যালি ইয়াং ফিমেলে কমন থাকে। তারপরে হচ্ছে থাইরয়েড ব্রুইট অবভিয়াসলি পজিটিভ থাকবে, যাই হোক এগুলো এত দরকার নাই। আচ্ছা, গ্রেভস এ কিন্তু আরেকটা জিনিস, গ্রেভস কিন্তু সবসময় থাইরোটক্সিকোসিস হবে সেটা না, অনেক সময় গ্রেভস হাইপোথাইরয়েড হতে পারে। এটা স্যার তোমাকে কোশ্চেন করতে পারে যে হাইপোথাইরয়েড কি হতে পারে বা ইউথাইরয়েড হতে পারে, হ্যাঁ হতে পারে। এটা মানে সবসময় যে থাইরোটক্সিকোসিস হবে এমন না, কারণ গ্রেভসে আমরা ট্রায়াড যেটা পড়তেছি, এই ট্রায়াডটা কি? যে গয়টার থাকবে, অপথ্যালমোপ্যাথি থাকবে, আর হচ্ছে ওই প্রিটিবিয়াল মিক্সিডিমা থাকবে। তো এখানে কিন্তু আসলে হরমোনাল কন্ডিশন আসলে গ্রেভস ডিজিজের ডেফিনেশনে নাই। সো হরমোনটা অনেক সময় অল্টারেশন হয়ে হাইপোথাইরয়েড বা এরকম হতে পারে, ইউথাইরয়েড হতে পারে, এটা গ্রেভস এর সাথে সম্পর্ক নাই। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস, এটা তোমরা অপথ্যালমোলজিতেই পড়বা, যে হচ্ছে এই যে পেশেন্টের হলো হলো এক্সোপথ্যালমাস হলো, অপথ্যালমোপ্যাথি হলো, এটার জন্য আমরা কি করব? তো মেইন সমস্যাটা কি পেশেন্টের? এক্সোপথ্যালমাস হলে চোখগুলো বাইরে চলে আসতেছে, তাহলে চোখটা সহজে, আর ওই যে লিড রিট্রাকশন আছে যার জন্য পেশেন্ট চোখ মানে চোখে আমরা পলক ফেলি না, এটা সে পেশেন্ট সহজে ফেলতে পারবে না, যার জন্য পেশেন্টের হলো টিয়ার ইভাপুরেশন হয়ে যাবে, লিডিং টু ড্রাই আই। এই জন্য পেশেন্টের হচ্ছে এই গ্রিটিনেস প্রিভেনশনের জন্য এই যে মিথাইল সেলুলোজ আই ড্রপ দিতে হবে। এটা কিছুই না, এটা জাস্ট পানি টাইপেরই, চোখের টিয়ার হিসেবে কাজ করে, আর কিছু না। হ্যাঁ, মিথাইল সেলুলোজ আই ড্রপ। আচ্ছা, এত ডিটেলস দরকার নাই, আর মানে বেশি সিরিয়াস কন্ডিশনে প্রেডনিসোলন, ঠিক আছে? আচ্ছা, কখনো কোথাও পরীক্ষায় কিছু না পারলে খুব রেজিস্ট্যান্ট কেসে কি দিবা? এটা সাধারণত উত্তরে স্টেরয়েড, বায়োলজিক্স, ডিমার্ট এগুলাই হয়, ঠিক আছে? সো আচ্ছা, এটা আরো স্পেসিফিক্যালি লিখছে লিড ল্যাগকে কি সাইন বলে, ভন গ্রিফিস সাইন, হ্যাঁ ওই যে, তারপরে
উপর দিকে তাকাতে বলে, রিঙ্কলিং অ্যাবসেন্ট থাকলে এটাকে বলে জফরিস সাইন। এটা আমরা সাধারণত নিউরোলজিতে একটু দেখবো নি, এখানে তেমন একটা দরকার নাই। আচ্ছা, তারপরে হচ্ছে ম্যালিগন্যান্ট দরকার নাই। এই যে প্রিটিবিয়াল মিক্সিডিমা কাকে বলে? তাহলে প্রিটিবিয়াল মিক্সিডিমা হচ্ছে পেশেন্টের হলো ওই যে ব্রাউনিশ হয়ে যাবে স্কিনটা, এবং এই যে পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স হয়, পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স হয় এখানে। এছাড়া কিন্তু ব্রেস্ট কার্সিনোমাতে ব্রেস্টে আরেকটা জায়গা হচ্ছে ওইখানে পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স আমরা পাই। আচ্ছা, যাই হোক, তো এইখানে হলো পেশেন্টের হাইপার পিগমেন্টেড কন্ডিশন, এইটাই মেইন কথা। ঠিক আছে, তাহলে হাউ টু ট্রিট গ্রেভস ডিজিজ, তাহলে আমাদের হচ্ছে সহজ কথা সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে। পেশেন্ট যে স্টেটে আসবে সেই স্টেট অনুযায়ী, তো সাধারণত হাইপার থাইরয়েড হিসেবে আসে, তাহলে আমাদের হাইপার থাইরয়েডের ট্রিটমেন্টই দিতে হবে, ওই অ্যালাইন ট্রিটমেন্ট। ঠিক আছে, যেটা আমরা তখন বলছিলাম যে গ্রেভস ডিজিজ ইজ দ্য মোস্ট কমন কজ ইন কেস অফ থাইরোটক্সিকোসিস। ঠিক আছে, আর হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে সবচেয়ে কমন কোনটা, যেটা হাশিমোটোস থাইরয়েডাইটিস। সো এটাই, আর দু একটা কজ তোমরা দেখে নিতে পারো, তেমন ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই কথাগুলো এখানে এটার মধ্যে আসলো কেন? আচ্ছা, হোয়াট ইজ ফ্যাকটিসিয়াস থাইরোটক্সিকোসিস? ফ্যাকটিসিয়াস থাইরয়েড এগুলা না এখানে ধরবে না এসব। আচ্ছা, এটা থাইরোটক্সিকোসিসটা তাহলে আমরা কিভাবে ট্রিট করব? তাইলে থাইরোটক্সিকোসিসের ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে কার্বিমাজোল। হ্যাঁ, নট প্রোপাইলথায়োউরাসিল। কার্বিমাজোলটা হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্ট। এটা মানে কিছু ক্ষেত্রে প্রোপাইলথায়োউরাসিলে আমরা শিফট করব যদি পেশেন্ট হচ্ছে প্রেগনেন্ট হয়। প্রেগন্যান্সিতেও ফার্স্ট ট্রাইমেস্টারে সাধারণত প্রোপাইলথায়োউরাসিলটা দেয়, তারপরে আবার আমরা কার্বিমাজোলে শিফট করব। আর আবার যখন ব্রেস্ট ফিডিং শুরু করবে সে, ল্যাকটেশন পিরিয়ড, ওই সময় আবার প্রোপাইলথায়োউরাসিলটা দিব। তার মানে প্রোপাইলথায়োউরাসিল অ্যাকচুয়ালি দুইটা সময়, ফার্স্ট ট্রাইমেস্টার অফ দ্য প্রেগন্যান্সি, আর একটা হচ্ছে ব্রেস্ট ফিডিং মানে ল্যাকটেশন, এই দুইটা সময় প্রোপাইলথায়োউরাসিল দিব। বাকি সব সময় ফার্স্ট চয়েস কিন্তু কার্বিমাজোল। ঠিক আছে, প্রোপাইলথায়োউরাসিল ইজ নট দি ফার্স্ট চয়েস। এবং এই কার্বিমাজোলের সাইড এফেক্ট কি, অ্যাডভার্স ইফেক্ট কি, এটা যদি জানতে চায় তাহলে এক নম্বরেই বলবা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। কারণ তুমি একটা ড্রাগ দিচ্ছ যেটা থাইরয়েড হরমোন কমাচ্ছে, তাহলে এটা একটু সিম্পলি তোমার এটার অ্যাডভার্স ইফেক্ট হবে হচ্ছে হাইপোথাইরয়েড। এবং এটা হচ্ছে সবচেয়ে কমন অ্যাডভার্স ইফেক্ট। আর যদি বলে সবচেয়ে মানে খারাপ অ্যাডভার্স ইফেক্ট কোনটা, সব থেকে বাজে অ্যাডভার্স ইফেক্ট, তাহলে সেটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইটোসিস। তাহলে গ্র্যানুলোসাইট কোনটা কোনটা? গ্র্যানুলোসাইট হচ্ছে নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল, এই তিনটা হচ্ছে গ্র্যানুলোসাইট। এটা যখন হচ্ছে মানে কমে যায়, এটা হলো অ্যাগ্রানুলোসাইটোসিস। ঠিক আছে, আর তখন ইনফেকশনে প্রন হয়ে যাবে পেশেন্ট। এটা হচ্ছে কার্বিমাজোলের সাইড এফেক্ট। আর কি আছে? বিটা ব্লকার আছে, কারণ কি পেশেন্টের ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করে, ট্রেমর ডেভেলপ করে, সোয়েটিং ডেভেলপ করে, সবগুলো সিম্প্যাথেটিক। এই জন্য হচ্ছে আগের দিন ওই যে আমি দেখাইছিলাম যে বিটা কিভাবে ব্লক করে, সো বিটা ব্লক করার কারণে হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি গুলো কমে যাবে, এই আর কি। তবে এখানে কথা আছে যে মেডিকেল ট্রিটমেন্ট কাদের দিব, এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে। তাইলে মেডিকেল ট্রিটমেন্ট দিব, প্রথম কথা হচ্ছে পেশেন্টের বয়স 40-এর কম, স্মল গয়টার এবং থাইরোটক্সিকোসিসের মাইল্ড ফিচার্স আছে। ঠিক আছে, এই পেশেন্ট গুলোকে আমরা এটা দিব। আচ্ছা, এই গেল হচ্ছে ড্রাগ ট্রিটমেন্ট, এটা এক নম্বর ট্রিটমেন্ট। 2 নাম্বার ট্রিটমেন্ট কি, সেটা হচ্ছে রেডিওথেরাপি বা রেডিয়েশন। এই রেডিয়েশনের ইন্ডিকেশন কখন? তাইলে 40-এর উপরে যখন বয়স হয়ে যাবে তখন আমরা রেডিয়েশন দিতে পারি। এবং যাদের সার্জারি বা ড্রাগ মানে সত্ত্বেও রিকারেন্স হচ্ছে বারবার, এদের ক্ষেত্রে হচ্ছে আমরা ড্রাগ দিতে পারি। এই দুইটাই মেইন। আর এই যে পুর ড্রাগ কমপ্লায়েন্স, হাইপার সেন্সিটিভিটি টু ড্রাগ, এগুলো বলতে পারো, এই মাঝখানের গুলো দরকার নেই। তাইলে আমরা হচ্ছে ড্রাগের কন্ট্রাইন্ডিকেশন কখন, তাইলে রেডিওথেরাপি কখনোই কোনো প্রেগনেন্টকে দেওয়া যাবে না। ঠিক আছে, কারণ এটা টেরাটোজেনিক। তারপরে ল্যাকটেশন পিরিয়ডেও দেওয়া যাবে না। আর এইটা মনে থাকে না, এটা হচ্ছে গ্রেভস অপথ্যালমোপ্যাথি যাদের থাকে এদের কিন্তু এটা দেওয়া যাবে না, অ্যাক্টিভ অবস্থায় যদি থাকে। ঠিক আছে, তাহলে এইটা মনে রাখতে হবে, এইগুলা ক্ষেত্রে আবার রেডিওথেরাপি দেওয়া যাবে না। আর রেডিওথেরাপির সাইড এফেক্টও সেম, ওই হাইপোথাইরয়েড, সব লাগবে না। আচ্ছা, তাহলে সার্জারি এখানে কি করে, এটা তোমরা ইএনটি তে পাবা যে থাইরয়েডেক্টমি এবং সাবটোটালটা সাধারণত করা হয়, মানে টোটাল একদম টোটাল থাইরয়েডেক্টমি সবসময় করে না, সাবটোটাল করে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, কারণ টোটাল করে ফেললে পেশেন্টের হাইপোথাইরয়েড হয়ে যেতে পারে, এই জন্য সাবটোটাল থাইরয়েডেক্টমি।
আচ্ছা, যাই হোক, তো সার্জারি কখন করব? সবচেয়ে কমনলি লার্জ গয়টার, হ্যাঁ, এই বুঝাই যাচ্ছে ড্রাগে কাজ করতেছে না, ড্রাগে হাইপার সেন্সিটিভিটি, ঠিক আছে, এইসব। আরেকটা জিনিস হচ্ছে কসমেটিক পারপাস, মানে গলা একটা ফুলে আছে, পেশেন্টই বলতেছে যে না এটা কেটে ফেলেন, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ইয়ে। আচ্ছা, তারপরে আর সার্জারি করলে কমপ্লিকেশন কি ওই হাইপোথাইরয়েড। তবে এখানে একটা ঝামেলা আছে, থাইরয়েডের পিছনে 4টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে। কেউ যদি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সার্জন যদি অ্যাক্সিডেন্টালি 4টাই কেটে ফেলে, তাইলে কিন্তু পেশেন্টের হচ্ছে এই যে ট্রানজিয়েন্ট হাইপোক্যালসিমিয়া, পার্মানেন্ট হাইপোথাইরয়েডিজম এগুলা ডেভেলপ করতে পারে। তাছাড়াও ওই দিক থেকে রিকারেন্ট ইএনটিতে এগুলো তোমরা পাবা, ওদিকে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ থাকে, এগুলো কেটে ফেললে হচ্ছে হোর্সনেস অফ ভয়েস হতে পারে পেশেন্টের, এই জিনিসগুলা। আর এই যে থাইরয়েড, সরি, থাইরোটক্সিকোসিসের সাথে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অনেক সময় অ্যাসোসিয়েটেড থাকে, যার জন্য পেশেন্টকে হচ্ছে বিটা ব্লকার দেওয়া লাগতে পারে। এইসব একটু জাস্ট দেখতে পারো, আর কিছু না। আচ্ছা, এই যে থাইরোটক্সিকোসিস ইন প্রেগন্যান্সি অলরেডি বলে ফেলছি, যে প্রোপাইল থাইরোরাসিলটা কখন দেয় এবং কোন সময় হচ্ছে ইয়ে করা হয়, এখানে একটু ডোজ টোজ দিয়ে দিছে আর কি। যাই হোক, আচ্ছা, এখান থেকে একটা কমপ্লিকেশন হতে পারে যেটাকে থাইরয়েড স্টর্ম বা থাইরোটক্সিক ক্রাইসিস বলা হয়। তো এইটা কি হয়, হঠাৎ করে হচ্ছে লাইফ থ্রেটনিং সাইন সিমটমস অফ থাইরোটক্সিকোসিস ইনক্রিজড হবে। এই যে পেশেন্টের হঠাৎ করে একটা হাই গ্রেডের ফিভার চলে আসবে, আর বাকিগুলো তো আছে, রেস্টলেসনেস, অ্যাজিটেশন, ইরিটেবিলিটি, এবং এই যে অ্যাবডোমেন কি ইনভলভ করে, ঠিক আছে, কার্ডিয়াক ফেলিয়ার, সেপটিক শক, কোমাটোমা, এগুলো অনেক কিছু আছে। এই জিনিসগুলো হচ্ছে হঠাৎ করে হতে পারে। এটাই হলো থাইরয়েড ক্রাইসিস বা থাইরোটক্সিক, সরি, থাইরয়েড স্টর্ম বা থাইরোটক্সিক ক্রাইসিস। তো এইটার ট্রিটমেন্ট কি? এইটা কিন্তু পেশেন্টকে আইসিইউতে নিয়ে ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে। এবং এখানে ওরাল ড্রাগ আর চলবে না, এখানে তোমার হচ্ছে প্রোপানল আইভি দিতে হবে, আইভি ফ্লুইড দিতে হবে, কার্বিমাজোল, ঠিক আছে। আচ্ছা, প্রোপাইল থাইরোসিল সাধারণত দেয় না, কার্বিমাজোল সাধারণত রেকটালি দেয়, হ্যাঁ, মানে যাতে হচ্ছে কুইকলি অ্যাবজর্বড হয়। সোডিয়াম ইপোডেট দেওয়া যেতে পারে, এই ধরনের কয়েকটা জিনিস। আর এখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই এটা হচ্ছে থাইরোটক্সিক ক্রাইসিস বা থাইরয়েড ক্রাইসিস, যেটা এটার ক্ষেত্রে এটা দেওয়া হয়, এই আর কি।